ক্রিকেটের বাবা কি ক্ষেত্রে বলে? দেখো একটা ক্রিকেট ম্যাচ যখন শুরু হয় তখন টস হয় তাই না? টস করে ডিসাইড করা হয় যে কোন টিম ব্যাটিং করবে ফার্স্ট রাজার বা আমরা কোন টিম ট্রিটমেন্ট বোলিং দিতে করবে। পারে। হ্যাঁ, একটা কয়েনের কি দুইটা সাইড থাকে না, একটা থাকে হেড ফিল্ম একটা দিয়ে থাকে দিব। টেইল। আমি যখন কয়েনটা টস রিপোর্ট করলাম বা শুনিব। আম্পায়ার ঠিক যখন আছে। কয়েন টস করে তখন দেখা যায় যে যদি হেড আসে যারা হেড নেয় তারা ডিসাইড করে তাই না, বা যখন টেইল আসে যারা টেইল সিলেক্ট করছে তারা ডিসাইড করে। কয়েনটাকে যখন টস করতেছি হেড আসার একটা পসিবিলিটি আছে না, মানে যখন কয়েনটা উপরে ফ্লিপ করতেছে মাটিতে পড়ে নেই তখনও হেড আসার একটা পসিবিলিটি থাকে, আবার টেইল আসার একটা পসিবিলিটি আছে। আলটিমেটলি যখন সেটা মাটিতে পড়ে যায় স্টিল হয়ে যায় তখন আমরা বুঝি যে আচ্ছা এইটা আসছে। কিন্তু যখন ফ্লিপ করা অবস্থায় থাকে তখন হেডও আসার একটা চান্স থাকে, টেইল আসার একটা চান্স থাকে। ওই পসিবিলিটিটাকেই আমরা বলতেছি প্রবাবিলিটি। ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসতেছি এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটা কি? এক্সপেরিমেন্ট হচ্ছে এক ধরনের অ্যাক্ট যেটা কিছু সার্টেন কন্ডিশনসের আন্ডারে রিপিট করা হয়। এক্সপেরিমেন্ট হচ্ছে এক ধরনের মানে অ্যাক্ট বা বলতে পারো কার্যক্রম যেটা কিছু মানে সার্টেন কন্ডিশনস দেওয়া থাকবে, সেই কন্ডিশনসের আন্ডারে ওই ঘটনাটাকে বা ওই অ্যাক্টটাকে বারবার রিপিট করা হয়। এটা সব বোঝার কিছু নাই, যার বড়বড়ায় পড়ার মতো। ঠিক আছে? আমি আর আউটকামটা কি? আউটকামটা হচ্ছে আমি যে এক্সপেরিমেন্ট গুলো করলাম তার যে রেজাল্ট, সেই রেজাল্ট গুলোকে আমি বলবো আউটকাম। ঠিক আছে? এক্সপেরিমেন্ট গুলোর রেজাল্টকে আমি বলবো আউটকাম। আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড করো। হ্যাঁ, সরি বল। তুমি শেয়ার করো। আচ্ছা, আমরা কতটুকু আসছিলাম আউটকামে, তাই না? আউটকামটা হচ্ছে আমি যে এক্সপেরিমেন্ট গুলো করছি সেই এক্সপেরিমেন্টের রেজাল্ট গুলোকে আমরা বলবো আউটকাম। ঠিক আছে? এক্সপেরিমেন্টের রেজাল্টকে আমরা বলবো আউটকাম। আর র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি? আচ্ছা, আগে যদি আমি বলি এক্সপেরিমেন্ট বলতে আমি কি বুঝাইছিলাম, যে কোনো একটা সার্টেন কন্ডিশনস এর আন্ডারে যদি আমি কোনো ঘটনাকে বারবার রিপিট করতে থাকি সেটাকে আমি বলি এক্সপেরিমেন্ট। এখন আমার যে টার্মটা চলে আসলো, টার্মটার নাম হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি? আমাকে কি শুনতে পাচ্ছ তোমরা? ম্যাম সাউন্ড হচ্ছে ম্যাম। এখন শুনতে পাচ্ছ? জি ম্যাম, এখন ঠিক আছে ম্যাম। জি ম্যাম, এতক্ষণ শুনতে কি পাচ্ছি। এতক্ষণ কি ম্যাম, কথা শুনতে পাও নাই? ম্যাম শুনতে পাইছি ম্যাম, সাউন্ড ছিল ম্যাম, এখন ঠিক আছে ম্যাম সবকিছু। তাহলে এটা মেশিন সাউন্ড এটা কি আজকে নিউ শিট? একটা নিউ শিট। আচ্ছা, ঠিক আছে ম্যাম। র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি? র্যান্ডম এক্সপেরিমেন্টটা আর এক্সপেরিমেন্টের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, ওখানে আমি বলছি যে সার্টেন কন্ডিশনস মানে কিছু কিছু কন্ডিশন, এক একটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কন্ডিশনস গুলো এক এক রকম হয়। ঠিক আছে? এবং কন্ডিশনের আন্ডারে আমি কাজগুলোকে রিপিট করতে আসছি। আর র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট। ঠিক আছে? র্যান্ডম এক্সপেরিমেন্ট কখনই হবে যখন সেটা তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই করবে। তিনটা কন্ডিশন, এবং এই তিনটা কন্ডিশন সবসময় ফিক্স থাকবে, এই কন্ডিশনগুলোর মধ্যে কোনো ধরনের চেঞ্জ আসবে না। ঠিক আছে? একটা এক্সপেরিমেন্ট তখনই র্যান্ডম এক্সপেরিমেন্ট হবে যদি সেটা তিনটা কন্ডিশনসকে ফুলফিল করে। যে তিনটা কন্ডিশনস কি? ফার্স্ট কন্ডিশনটা বলবে এই যে এটা দুই অথবা তার থেকে বেশি আউটকাম জেনারেট করবে। মিনিমাম সে দুইটা আউটকাম জেনারেট করবে, দুইটার বেশিও সে আউটকাম জেনারেট করতে পারে। যদি একটা আউটকাম জেনারেট করে সেক্ষেত্রে সেটা কিন্তু র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট, বারবার ফোন আসতেছে, একটু হোল্ড করো তো। যুদ্ধ পার্সন করে কেউ চাইলে যেমন নাহি টাকা দিলে তুমি কি ডাক্তার? হ্যাঁ, আচ্ছা, কি বললাম যে এটা দুই অথবা তার থেকে বেশি আউটকাম জেনারেট করবে।
ঠিক আছে। আর বলতেছি যে পসিবল আউটকামস আর নোন ইন অ্যাডভান্স, মানে আমি কি আউটকাম গুলা পাবো এক্সপেরিমেন্ট করার ফলে, সেই আউটকাম গুলা আমি আগে থেকে জানবো। একটা না, আর এই ড্রয়ারে দেখো 200 টাকা আছে, 200 টাকা এক একজনকে 100 করে দিয়ে দাও। দেখো 200 আছে, না থাকলে তোমার কাছ থেকে দাও। কত আছে এখানে? তোমার কাছে 100 আছে না? ম্যাম আমার কাছে নাই। আচ্ছা, তাহলে বললাম যে পসিবল আউটকামস আর নোন ইন অ্যাডভান্স, মানে আমি আগে থেকেই পসিবল আউটকাম গুলো জানবো, মানে এক্সপেরিমেন্ট করার জন্য। সরি, আজকে একটু রাশের মধ্যে আছে, এজন্য ঝামেলা হচ্ছে। বললাম যে পসিবল আউটকামস গুলো নোন ইন অ্যাডভান্স, মানে আমি মানে এক্সপেরিমেন্ট করার ফলে কোন কোন আউটকাম গুলো পাবো সেগুলো আগে থেকেই জানা থাকবে, ঠিক আছে। সেটাই হচ্ছে পসিবল আউটকামস আর নোন ইন অ্যাডভান্স। সাপোজ ধরো আমি যে কয়েন ফ্লিপের এক্সাম্পলটা দিলাম, কয়েন টসিং এর, দেখো আমি জানি যে একটা কয়েনকে আমি যখন টস করব তখন আমার দুইটা আউটকাম আসবে, তাই না? কি কি আউটকাম আসবে বলো তো? একটা কয়েনকে যদি আমি টস করি কি কি আউটকাম আসবে? হেড অর টেল, যে এনিওয়ান। হ্যালো, ম্যাম হেড অর টেল এনিওয়ান। হেড অর টেল। তাহলে দেখো আমার ফার্স্ট কন্ডিশনটা কি ছিল? ফার্স্ট কন্ডিশনটা ছিল যে এটা দুই অথবা তার থেকে বেশি পসিবল আউটকামকে জেনারেট করবে। তাহলে দুইটা আউটকাম জেনারেট করছে, তাই না? হেড এন্ড টেল দুইটা আউটকাম জেনারেট করে ফেললো। সেকেন্ড কন্ডিশনটা কি বলছে? পসিবল আউটকামস আর নোন ইন অ্যাডভান্স, তার মানে আমি এক্সপেরিমেন্ট করার আগেই জানবো যে আমার কি কি আউটকাম আসতে পারে। দেখো আমরা কিন্তু পয়েন্ট অফ করে নাই, কিন্তু তোমরা কিন্তু আমাকে বলতেছো যে ম্যাডাম হেড আসবে অথবা টেল আসবে, সো আমরা কি করতেছি? আউটকাম গুলো আগে থেকেই জেনে ফেলতেছি। থার্ড কন্ডিশনটা কি বলতেছে? আউটকাম অফ আ স্পেসিফিক ট্রায়াল ইজ আনসার্টেইন, মানে একটা স্পেসিফিক ট্রায়ালে কি আউটকাম আসবে সেটা একদম আনসার্টেইন হবে। কেমন? দেখো ওই যে বললাম, যখন একটা মানে ক্রিকেট ম্যাচের আগে যখন কয়েন টস হয়, মানে কোন টিম আগে ব্যাটিং করবে বা কোন টিম আগে বোলিং করবে, সেটা ডিসিশনটা কয়েনের উপর ডিপেন্ড করে, তাই না? তো আমরা যখন কয়েনটা ফ্লিপ করা শুরু করলাম তখনও কি আমরা জানি যে কোনটা আসবে, হেড আসবে না টেইল আসবে? না ম্যাম। যখন সেটা ফ্লিপ করতেছে উপরে গিয়ে তখনও কিন্তু আমরা জানি না। আমরা আলটিমেটলি কখন জানতে পারি? যখন কয়েনটা মাটিতে পড়ে যায় এন্ড স্টিল হয়ে যায়, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ হেড আসছে, সো এই টিম আগে ব্যাটিং করবে, বা টেইল আসছে এই টিম আগে বোলিং করবে, তাই না? সো দেখো যখন আমি ট্রায়ালটা শুরু করতেছি বা একটা স্পেসিফিক ট্রায়াল শুরু করলাম, তখন আমি জানি না যে আমার কোনটা আসতে পারে। দুইটা আসার পসিবিলিটি আছে, কিন্তু কোনটা আসবে আমি সার্টেনলি বলতে পারি না। বলতে পারি যখন আমার এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট হয়ে যায়। এটাই বলছে, ঠিক আছে। তাহলে একটা এক্সপেরিমেন্ট এবং র্যান্ডম এক্সপেরিমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি? র্যান্ডম এক্সপেরিমেন্ট আমরা তখনই বলবো যখন সেটা তিনটা কন্ডিশনসকে ফুলফিল করবে। ফার্স্ট কন্ডিশনটা কি? যেটা দুই অথবা তার থেকে বেশি পসিবল আউটকাম জেনারেট করবে, ঠিক আছে। দুই নাম্বার কন্ডিশনটা কি? যে পসিবল আউটকাম গুলো আমি আগে থেকে জানতে পারবো, এক্সপেরিমেন্ট কন্ডাক্ট হওয়ার আগে আমি জানতে পারবো আমার এই এক্সপেরিমেন্টটা করার ফলে কি কি মানে আউটকাম আসতে পারে। আর থার্ড পয়েন্টটা কি বলতেছে? যে কোনো একটা স্পেসিফিক ট্রায়ালের আউটকামটা সব সময় আনসার্টেইন হবে। দেখো তো কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, কারণ র্যান্ডম এক্সপেরিমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। কার কি বুঝতে প্রবলেম আছে র্যান্ডম এক্সপেরিমেন্ট? না ম্যাম। না ম্যাম। আচ্ছা, তাহলে এক্সাম্পলে চলে আসি। দেখো ফার্স্ট এক্সাম্পলটাই যেটা দিচ্ছে ওটাতে আমি তোমাদের পুরোটা বুঝাইছি, সেটা হচ্ছে কয়েন টসিং এক্সপেরিমেন্ট, ঠিক আছে। যখন একটা কয়েন টস করি আমরা শিওর থাকি না যে হেড আসবে অথবা টেল আসবে। তারপর দেখো পরের এক্সাম্পলটা দেওয়া আছে, নাম্বার অফ ডিফেক্টিভ আইটেমস প্রোডিউসড বাই মেশিন পার আওয়ার। দেখো যখন কোনো প্রোডাকশনের কাজ হয় মেশিনের থ্রু, যখন আমরা কোনো কিছু প্রোডিউস করি তখন কিন্তু আমার দুই ধরনের আইটেম বের হতে পারে না। একটা কি হবে ডিফেক্টিভ, আর একটা হতে পারে নন ডিফেক্টিভ। এমনও হতে পারে যে তুমি যখন মানে ধরো মেশিনে তুমি দিছো যে 1 ঘন্টা মেশিনটা ফাংশনিং এর কাজ করবে, এমনও হইতে পারে ওই 1 ঘন্টায় কোনো ধরনের নন ডিফেক্টিভ আইটেম নিয়ে আসে নাই, এমনও হইতে পারে ডিফেক্টিভ আর নন ডিফেক্টিভ এর মিক্সচার বের হয়েছে, ঠিক আছে। সো দেখো যখন আমরা মেশিনের থ্রু কোনো কিছু প্রডিউস করতেছি আমার দুই ধরনের আইটেম আসতে পারে, ডিফেক্টিভ আইটেম আর হচ্ছে নন ডিফেক্টিভ আইটেম, ঠিক আছে। কিন্তু আমরা তখন পর্যন্ত বলতে পারতেছি না যে আইটেমটা ডিফেক্টিভ হচ্ছে না নন ডিফেক্টিভ হচ্ছে যতক্ষণ না মেশিন থেকে
প্রোডিউসড আইটেমটা বের হচ্ছে, সেটা দেখার পর আমরা বলতে পারবো না যে সেটা ডিফেক্টিভ না নন ডিফেক্টিভ। কিন্তু তুমি যখন মেশিনটা ফাংশনিং এর জন্য স্টার্ট করে দিলা, তখন তোমার মাথায় আছে যে হয় আমার ডিফেক্টিভ আইটেম বের হবে, আদারওয়াইজ নন ডিফেক্টিভ আইটেম বের হবে, তাই না? থার্ড এক্সাম্পলটা আমি বলতেছি না, ফোর্থটা দেখো। ফোর্থ বলতেছে ড্রয়িং আ কার্ড ফ্রম আ প্যাক। তোমরা তো অলমোস্ট সবাই কার্ড খেলছো, তাই না? অলমোস্ট সবাই খেলো কার্ড, না ছেলেরা ম্যাম, স্পেশালি। না ম্যাম পারি না। একটা কার্ডের প্যাকে কয়টা কার্ড থাকে? 52টা। 52টা, 52 কার্ডস থাকে। তাহলে এখন এবং আমরা সবাই জানি 52টা কার্ডের মধ্যে কোনটা কোন কোয়ান্টিটিতে থাকে, কি কি কার্ডস থাকে, সবগুলোই আমাদের জানা। এখন ধরো আমি তোমাদেরকে মানে 52টা কার্ড মানে উল্টায় রেখে বললাম এখান থেকে তুমি যে কোনো একটা কার্ড সিলেক্ট করো, ঠিক আছে? তুমি জানো যে তোমার ওই একটা কার্ড সিলেক্ট করার মধ্যে কি কি কার্ড ইনক্লুড হইতে পারে। কিং হইতে পারে, কুইন হইতে পারে, জোকার হতে পারে, এস হতে পারে, দেন হচ্ছে ডায়মন্ড হতে পারে, হার্ট হতে পারে, ক্লাব হতে পারে, ঠিক আছে? কিন্তু আনটিল আর আনলেস তুমি যখন কার্ডটাকে ফ্লিপ করতেছো তার আগ পর্যন্ত তুমি বলতে পারতেছো না এক্স্যাক্টলি কোন কার্ডটা তুমি চুজ করছো বা কোন কার্ডটা তুমি পিক করছো, রাইট? আচ্ছা, আরেকটা বলতেছে a six sided dice roll। এটা তো খুবই কমন একটা एग्जांपल, ঘরে ঘরে স্পেশালি কোয়ারেন্টাইনে আমরা এই কাজটা বেশি করছি। লুডো খেলা, তাই না? লুডো খেলা যে ছক্কাটা থাকে, যে ছক্কাটা থাকে সেখানে আমার কয়টা সাইড থাকে? লুডোতে 6টা সাইড থাকে। সো আমরা যখন মানে ছক্কাটা নিক্ষেপ করি বা ডাইটাকে রোল করি, তখন আমরা কিন্তু জানি যে 1 2 3 4 5 6 এর মধ্যে যে কোনো একটা আমার উঠবে, কিন্তু কোনটা উঠবে সেটা আমরা বলতে পারবো না, তাই না? যতক্ষণ না পর্যন্ত ছক্কাটা পড়বে বা থামবে, ততক্ষণ পর্যন্ত আমরা জানি না যে আমার কোন নাম্বারটা উঠতেছে। এইটাই হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। এখন চলে আসতেছে স্যাম্পল স্পেসে। স্যাম্পল স্পেসটা বলতেছে যে কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের সবগুলা পসিবল আউটকামের কালেকশনকে আমরা বলবো স্যাম্পল স্পেস। মানে আমি যখন কোনো একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করতেছি, তার সবগুলা পসিবল আউটকামের কালেকশনকে আমি বলবো স্যাম্পল স্পেস, ঠিক আছে? স্যাম্পল স্পেসকে আমরা ডিনোট করি এস অথবা ওম দিয়ে, নরমালি আমরা এস দিয়ে ডিনোট করি। এখন দেখো স্যাম্পল স্পেস কিভাবে লিখে, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। চাপায় দেন ম্যাম কি করছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে শর্ট করতে দেন। সাপোজ ধরো তোমাকে বললো যে একটা ডাই তুমি রোল করলা, মানে হচ্ছে তোমার একটা লুডো ছক্কা তুমি রোল করতেছো, তোমার স্যাম্পল স্পেস কি কি হবে? ফার্স্টে জানো যে স্যাম্পল স্পেসটাকে আমরা ডিনোট করি এস দিয়ে, ঠিক আছে? এন্ড এটাকে আমি লেখার আগে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, ঠিক আছে? এখন সেকেন্ড ব্র্যাকেটে আমাকে বলো তো রোল মানে ডাই রোল করার সময় আমার কি কি আউটকাম আসতে পারে? একটা ছক্কা যখন আমরা 1 থেকে 6 হ্যাঁ, আমরা স্যাম্পল স্পেসে কি বলছি যে আমি যে র্যান্ডম এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করব তার সবগুলো আউটকামের কালেকশন হচ্ছে আমার স্যাম্পল স্পেস। সো আমি কি করলাম 1 থেকে 6 পর্যন্ত সবগুলাকে লিখলাম, ঠিক আছে? লেখার পর এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে দেখো এইটাই হচ্ছে আমার স্যাম্পল স্পেস। সবগুলো আউটকাম লিখছি না আমি, রোল ডাই করার, একটা ডাই রোল করার সবগুলো আউটকাম লিখছি এবং সেটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করছি। তো স্যাম্পল স্পেসকে আমরা ডিনোট করতেছি এস দিয়ে, দেন আমি মাঝখানে একটা ইকুয়াল সাইন দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সবগুলো আউটকামকে লিখে তাকে এনক্লোজ করে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এটাই হচ্ছে স্যাম্পল স্পেস লেখার সিস্টেম। আচ্ছা, এখন আমাকে বলো তো যদি আমি 2টা কয়েন টস করি একসাথে, 2টা কয়েন টস করি, সেই ক্ষেত্রে আমার স্যাম্পল স্পেস কি হবে? সাইমালটেনিয়াসলি আমি 2টা কয়েন টস করলাম বা একটা কয়েনকে পরপর 2বার টস করে একটা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করলাম, তাহলে বলো তো আমার আউটকাম গুলো কি কি আসতে পারে? হেড আর টেল ম্যাম দুটোই আসতে পারে। কি কি আসবে? হেড দুইটা? এন্ড টেল। না, সেটা তুমি হচ্ছে একটা কয়েনের জন্য বলতেছো, আর আমি তোমাকে বলতেছি 2টা কয়েন ফ্লিপ করতেছি একসাথে, সেই ক্ষেত্রে আমার তাহলে কি কি outcome আসতে দুইবার পারে? হেড আসতে পারে অথবা দুইবার টেল আসতে পারে অথবা হেড টেল আচ্ছা। আসতে পারে। আচ্ছা, তাহলে 2বার হেড আসলো, একবার হেড আর টেল আসলো, ঠিক আছে? মানে ফার্স্ট একটা হেড আসলো, পরেরটা টেল আসলো, তারপর আমি কি করলাম, প্রথমটা টেল আসলো, কি হয়েছে আজকে? প্রথমটা হেড আসলো, পরেরটা টেল আসলো, হেড আসলো, ঠিক আছে? আর একটা আসতে পারে যে 2টাই টেল আসতেছে। দেখো তো আউটকাম গুলো ঠিক আছে নাকি? ফার্স্ট আমি বললাম আমার 2টাই হেড আসছে,
তারপর আমি বললাম যে একটা হেড আসছে না একটা টেল আসছে, তারপরের একটা আউটকাম আসলো যেখানে প্রথমটা টেল আসছে এবং পরে একটা হেড আসছে, এবং আরেকটা আউটকাম বের হবে যে দুইটাই টেল আসছে। দেখো তো সবগুলা লিখছি কিনা। জি ম্যাম। ম্যাম ইউনিয়ন ইন্টারসেকশনের মতো। না, এটা ইউনিয়ন ইন্টারসেকশনের মতো না। দেখো তো আউটকাম গুলা লেখা ঠিক আছে কিনা, বা তোমরা বুঝছো কিনা আউটকাম লেখা ঠিক আছে যে। ম্যাম দুইটাও তো হেড আসতে পারে। লেখছি তো যে দুইটা হেড। আজকে আমার মাউস প্যাড পাচ্ছি না, এই জন্য আজকে লেখারই অবস্থা। এই যে দুইটা হেড, এটা ম্যাম বুঝতে দুইটাও হেড আসতে পারে লিখছি, একটা হেড আর একটা টেল আসতে পারে লিখছি, আর একটা লিখছি যে প্রথমটা টেল আসতেছে পরেরটা হেড আসতেছে, আর একটা লিখছি দুইটাই হেড আসছে। এখন বুঝতে পারছো? জি ম্যাম বুঝছি। জি ম্যাম। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে এটা বুঝাতে? না ম্যাম। আচ্ছা, আর কয়টা আউটকাম বের হবে এটা ক্যালকুলেশনের সূত্র আছে, সূত্রটা মোস্ট প্রবাবলি 2 টু দি পাওয়ার n নাকি, হ্যাঁ এই টাইপের কিছু, 2 টু দি পাওয়ার n। আমার শুধু খেয়াল আসতেছে না, দাঁড়াও। হ্যাঁ, যদি তুমি হচ্ছে একটা কয়েনকে দুইবার টস করো, মানে 2 স্কয়ার কত, 4 না, 4টা আউটকাম আসছে। আবার একটা কয়েনকে যদি 3বার টস করো তাহলে 2 টু দি পাওয়ার 3 কত? 8 ম্যাম। 8টাই আসবে, ঠিক আছে। 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n হচ্ছে এটার ফর্মুলা, মানে ওইটা দিয়ে তুমি ইজিলি বুঝতে পারো যে তোমার আসলে কয়টা আউটকাম আসবে, ঠিক আছে। দেন তুমি এভাবে বসায় দিলা। এখানে দেখো এক্সাম্পল কি কি দিচ্ছি। একটা দিচ্ছি হচ্ছে 6 সাইডেড ডাই রোল করার জন্য স্যাম্পল স্পেসটা লিখছি, এটা তো আমি তোমাদেরকে লিখিয়ে দেখাইছি। আর একটা বলছে যে কয়েন টসিং এক্সপেরিমেন্টে, মানে আমি যদি একটা কয়েনকে টস করি সেক্ষেত্রে আমার স্যাম্পল স্পেসটা কি আসবে, সেক্ষেত্রে শুধু হেড এন্ড টেইল আসবে। যদি একটা কয়েনকে সাইমালটেনিয়াসলি দুইবার টস করি তাহলে যে ওই 4টা আউটকাম আসবে, অথবা দুইটা কয়েনকে যদি সাইমালটেনিয়াসলি টস করি তখন ওই 4টা আউটকাম আসবে, ঠিক আছে। যখন তুমি 3টা কয়েনকে সাইমালটেনিয়াসলি টস করবা তখন তোমার 8টা আউটকাম আসবে। এরকম করে তুমি লিখতে থাকবা। আচ্ছা, এখন চলে আসতেছে হচ্ছে স্যাম্পল পয়েন্ট। স্যাম্পল পয়েন্ট গুলা কি? স্যাম্পল পয়েন্ট বলতেছে স্যাম্পল স্পেসের প্রত্যেকটা আউটকামকে আমরা এক একটা স্যাম্পল পয়েন্ট বলবো। মানে এই যে এটা স্যাম্পল স্পেস, তাই না? এখানে প্রত্যেকটা আউটকাম এক একটা স্যাম্পল পয়েন্ট। তার মানে 1 একটা স্যাম্পল পয়েন্ট, 2 একটা স্যাম্পল পয়েন্ট, 3 একটা স্যাম্পল পয়েন্ট, 4 একটা স্যাম্পল পয়েন্ট, 5 একটা স্যাম্পল পয়েন্ট, 6 একটা স্যাম্পল পয়েন্ট। বুঝতে পারছো? তার মানে স্যাম্পল স্পেসের প্রত্যেকটা আউটকামকে আমরা এক একটা স্যাম্পল পয়েন্ট বলবো। এরপর চলে আসতেছে ইভেন্ট। ইভেন্টটা কি? ইভেন্ট হচ্ছে স্যাম্পল স্পেসের একটা সাবসেট। স্যাম্পল স্পেসের সাবসেটকে আমরা ইভেন্ট বলবো। তোমাদের কি সাবসেট সম্পর্কে কোনো আইডিয়া আছে? সাবসেট কাকে বলে জানো? সেটের শাখা। হ্যাঁ, সাপোজ ধরো তুমি একটা বড় সেট থেকে সেখান থেকে যদি একটা ছোট সেট কনস্ট্রাক্ট করো সেটাকে আমরা বলবো সাবসেট। ফর এক্সাম্পল দেখো, আমরা কি বলছিলাম যে একটা কয়েনকে যদি আমরা দুইবার টস করি সেক্ষেত্রে আমার স্যাম্পল স্পেসটা কি আসে, আবার বলো তো একজন। একটা কয়েনকে যদি দুইবার টস করি তাহলে কি কি আসবে? একবার হেড হেড এন্ড হেড আসতে পারে, হ্যাঁ, আগে হেড পরে টেল আসতে পারে, আগে টেল পরে হেড আসতে পারে, আর দুইবারই টেল আসতে পারে। দুইবারই টেল আসতে পারে। আচ্ছা, লিখলাম। এখন দেখো আমি ইভেন্ট ডিফাইন করতেছি, খেয়াল করো। আমি একটা ইভেন্ট ডিফাইন করলাম যেটাকে আমি ডিনোট করলাম এ দিয়ে, ঠিক আছে। একটা ইভেন্ট ডিফাইন করলাম এ, যেখানে আমি বললাম যে আমার ফার্স্ট পয়েন্টটা মাস্ট বি হেড। ফার্স্ট পয়েন্টটাকে অবশ্যই হেড হতে হবে। তাহলে বলো তো আমার কোনটা কোনটা এখানে আসবে? ম্যাম হেড এন্ড হেড আসতে পারে আর হেড এন্ড টেল আসতে পারে। হেড এন্ড হেড আসতে পারে, আরেকটা আসতে পারে দুইটা কি আসবে না। হেড এন্ড টেল। আচ্ছা, এরপর দেখো আমি আরেকটা ইভেন্ট ডিফাইন করলাম বি, ঠিক আছে, যেখানে আমি বললাম আমার ফার্স্ট পয়েন্টটা টেল আসবে। তাহলে কি কি আসবে? টেল টেল আর টেল হেড। টেল টেল আর হচ্ছে টেল হেড। আচ্ছা,
এরপর দেখো এই একটা স্যাম্পল স্পেস থেকে কয়টা স্যাম্পল মানে ইভেন্ট ডিফাইন করতে পারি। দুইটা ইভেন্ট তো ইজিলি ডিফাইন করলাম। এরপর ধরো আরেকটা ইভেন্ট ডিফাইন করলাম সি, ঠিক আছে? আরেকটা ইভেন্ট ডিফাইন করলাম সি, যেখানে আমি বললাম যে ধরো যে কোনো এক মানে একটা পয়েন্ট হেড আসবে, একটা পয়েন্ট মাস্ট হেড আসবে। একটা ইভেন্ট আমি ডিফাইন করলাম যেখানে আমি বললাম যে একটা পয়েন্ট অবশ্যই হেড আসবে। তাহলে কি কি আসতেছে বলো তো? একটা পয়েন্ট অবশ্যই হেড আসবে, সেটা আগেরটাও হতে পারে পরেরটাও হতে পারে, কিন্তু আমার একটা পয়েন্ট মাস্ট হেড লাগবে। হেড হেড টেল 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 বাদ টেল বাদে সবগুলা, কারণ আমি বলছি যে একটা পয়েন্ট মাস্ট হেড থাকবে। তাহলে টেল শুধু টেল বাদ আর তিনটা আসবে তাহলে তিনটা আসবে। আবার বললাম যে আরেকটা ইভেন্ট ডিফাইন করলাম ডি, যেখানে আমি বললাম যে একটা পয়েন্ট মাস্ট টেল থাকবে। তাহলে শুধু হেড বাদে আর বাকি তিনটা থাকবে ম্যাম। একটা পয়েন্ট মাস্ট টেল থাকবে, এভাবে আসতে পারে বা বলতে পারে যে অ্যাট লিস্ট একটা টেল থাকবে। সেটা মনে বেশি জাস্টিফাই করা, তাই না? যে অ্যাট লিস্ট একটা টেল থাকবে, তাহলে হচ্ছে কি হেডের বাদে বাকি সবগুলো আসবে, বাকি তিনটা থাকবে। আচ্ছা, এরপর আমি তোমাদেরকে একটা ইভেন্ট ডিফাইন করলাম ই, যেখানে আমি বললাম যে আমার দুইটা পয়েন্টই হেড আসবে। তাহলে হেড একটা আসবে তাহলে ম্যাম, একটা আসবে। এরপর আমি আরেকটা ইভেন্ট ডিফাইন করলাম, এটা আগেটা কি বললাম ই না, এখন তাহলে এফ, যেখানে আমি বললাম যে আমার দুইটা পয়েন্টই টেল আসবে, তাহলে একটা আসবে ম্যাম। আচ্ছা, এরপর দেখো আমি আরেকটা ইভেন্ট ডিফাইন করলাম, এফ পর্যন্ত গেছি না, জি ডিফাইন করে বললাম যে আমার শুধুমাত্র একটা পয়েন্ট হেড থাকতে হবে, মানে দুইটা পয়েন্ট হেড অথবা হবে না, তাহলে একটা পয়েন্টই হেড থাকতে হবে। টেল হেড দুইটা আসবে ম্যাম, হেড টেল হেড। আচ্ছা, হেড টেল হেড। আচ্ছা, এরপরে আমি আরেকটা ইভেন্ট দিলাম যে যেখানে আমার ইভেন্টটা ডিফাইন করতেছি যে হেডও হতে পারে, টেলও হতে পারে, অথবা হেড টেলের কম্বিনেশনও থাকতে পারে। তাহলে সেটা কি হবে? হেড টেল হেডও হতে পারে, তিনটাই সব না, শোনো ভালো করে কথাটা শোনো। আমি বলছি যে হেডও হতে পারে, হেডও আসতে পারে, টেলও আসতে পারে, অথবা দুইটার কম্বিনেশনও হতে পারে। তাহলে কি হবে? মানে হেড টেলের কম্বিনেশন, তাহলে সবগুলোই আসতেছে, তাই না? তাহলেই থাকবে, মানে তোমার শুধু হেডও থাকতে পারে আউটকামে, শুধু টেলও থাকতে পারে, অথবা হেড টেলের কম্বিনেশনও থাকতে পারে। সেক্ষেত্রে আমার সবগুলো ইভেন্ট হচ্ছে। তাহলে দেখছো একটা স্যাম্পল স্পেস থেকে আমি কতগুলো ইভেন্ট ডিফাইন করে দিলাম, জাস্ট একটা স্যাম্পল স্পেস থেকে। এগুলোকে আমরা ইভেন্ট বলতেছি। এই যে ছোট ছোট করে বের করলাম যে শুধু হেড হবে বা শুধু টেল হবে, বা ফার্স্ট পয়েন্টে হেড হবে, ফার্স্ট পয়েন্টে টেল হবে, এগুলো কি করতেছে একটা সাবসেট তৈরি করতেছে, তাই না? এই সেটটা থেকে কিন্তু আমরা এই বাকি সেটগুলোকে কনস্ট্রাক্ট করতেছি। সো এইগুলো হচ্ছে এই স্যাম্পল স্পেসের সাবসেট। আর কি বুঝতে সমস্যা হয়েছে? না ম্যাম, বুঝছি। আচ্ছা, এটা গেল আমার ইভেন্ট, ঠিক আছে? তোমাদের শীটেও ইভেন্ট ডিপেন্ড করা আছে। দেখো, সাপোজ আ কয়েন ইজ টসড টুয়াইস, মানে যেটা হচ্ছে ওই যে চারটা আউটকাম আসবে, ঠিক আছে? লাইক H and T denote the head and tail of the coin respectively, then the sample space তো তোমরা জানো। এখানে আমাকে একটা ইভেন্ট ডিফাইন করছে A, যেখানে আমাকে বলা হয়েছে যে ফার্স্ট পয়েন্টটা হেড হবে। তাহলে সেটাও তো আমরা করে ফেলছি, তাই না? যে ইভেন্টটা কি হবে, HH and HT, এটাই হচ্ছে আমার ইভেন্ট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ইভেন্টের ক্লাসিফিকেশন। ইভেন্ট কত ধরনের হতে পারে সেটার একটা ক্লাসিফিকেশন করব। ফার্স্টে আমরা করব যে ইভেন্ট দুই ধরনের হতে পারে। ফার্স্টটাকে আমরা বলতেছি সিম্পল ইভেন্ট, এবং সেকেন্ডটাকে আমরা বলতেছি কম্পাউন্ড ইভেন্ট। সিম্পল ইভেন্ট কি, দেখো, যদি আমার স্যাম্পল স্পেসে শুধুমাত্র একটা স্যাম্পল পয়েন্ট থাকে, শুধুমাত্র একটা স্যাম্পল পয়েন্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা সেই ইভেন্টটাকে বলবো সিম্পল ইভেন্ট। আচ্ছা, সাপোজ এই যে এই স্যাম্পল স্পেসটা থেকে বলো তো সিম্পল ইভেন্ট কি হতে পারে? আমি তো তোমাদেরকে সবগুলো ইভেন্টের বর্ণনা দিছি, মুখে বলছি যে এগুলো ইভেন্ট হতে পারে। এই স্যাম্পল স্পেস থেকে একটা সিম্পল ইভেন্ট আমাকে দেখাও তো। এসটি সিম্পল ইভেন্ট বলছি যে একটা মাত্র স্যাম্পল। ম্যাম দুইটা হলে হতে পারে, তৃতীয় হতে পারে। যেমন তোমাকে একটা ইভেন্ট আমি ডিফাইন করছিলাম, মনে আছে যে দুইটা কয়েনই হেড আসবে,
তখন আমার স্যাম্পল পয়েন্ট কয়টা আসতেছে দেখো তো, দুইটা কয়েনই হেড আসবে যখন বলতেছি, শুধু এইচএস আসতেছে না, তার মানে আমার একটা স্যাম্পল পয়েন্ট আসতেছে। সো এই ধরনের ইভেন্টকে আমরা বলবো সিম্পল ইভেন্ট। আবার আরেকটা ইভেন্ট আমি ডিফাইন করছিলাম যে শুধুমাত্র টেল আসবে, টেল ছাড়া আর কিছুই আসবে না। তখন আমার আউটকামটা কি ছিল, শুধুমাত্র টিটি, স্যাম্পল স্পেসে শুধুমাত্র টিটি ছিল, তার মানে একটা স্যাম্পল পয়েন্টই ছিল, সেই ধরনের ইভেন্টকে আমি বলবো সিম্পল ইভেন্ট। ক্লিয়ার? জি ম্যাম, বুঝছি। আরেকটা আসতেছে কম্পাউন্ড ইভেন্ট। কম্পাউন্ড ইভেন্টকে আমি কি বলতেছি, যে একটা ইভেন্টকে আমরা তখনই কম্পাউন্ড ইভেন্ট বলবো যখন সেটাতে একের বেশি স্যাম্পল পয়েন্ট থাকবে। তার মানে বাকি সবগুলো ইভেন্টই ছিল আমার কম্পাউন্ড ইভেন্ট, তাই না? একের বেশি স্যাম্পল পয়েন্ট থাকলে সেটা হয়ে যাবে কম্পাউন্ড ইভেন্ট। তোমরা কি সিম্পল আর কম্পাউন্ড বুঝছো নাকি আবার বোঝাবো? না ম্যাম, বুঝছি ম্যাম। ম্যাম কম্পাউন্ডটা আগে একটু বলেন ম্যাম, কারণ যেটা কম্পাউন্ড ইভেন্ট বলছে যে মানে যদি আমার স্যাম্পল স্পেসে শুধুমাত্র মানে সিম্পল ইভেন্ট কখন হচ্ছে, যখন আমার শুধুমাত্র একটা স্যাম্পল পয়েন্ট থাকতেছে তখনই আমি বলতেছি সিম্পল ইভেন্ট। আর কম্পাউন্ড ইভেন্ট হচ্ছে যখন একের বেশি স্যাম্পল পয়েন্ট থাকবে তখনই আমার হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট। তাহলে আমার এইটা কি বলো তো, এই যে ইভেন্টটা, এটা কি ইভেন্ট, সিম্পল ইভেন্ট না কম্পাউন্ড ইভেন্ট? কম্পাউন্ড। ম্যাম এখানে কয়টা স্যাম্পল পয়েন্ট আছে? দুইটা। যেটা এখানে দুইটা স্যাম্পল পয়েন্ট, তার মানে একের বেশি স্যাম্পল পয়েন্ট আছে, সো এই ধরনের ইভেন্টটাকে আমি বলবো কম্পাউন্ড ইভেন্ট। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আর এটা গেল মানে নরমাল ক্লাসিফিকেশন। এরপর আমরা দেখব যে দুইটা এক্সট্রিম লেভেলের ইভেন্ট আছে। এক্সট্রিম লেভেলের ইভেন্ট কি, একটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট আর একটা হচ্ছে শিওর ইভেন্ট। ইম্পসিবল ইভেন্ট কি, সাপোজ ধরো তোমাকে স্যাম্পল স্পেস থেকে একটা সাবসেট করতে বললো, এমন একটা ইভেন্ট বের করতে বললো যেখানে তোমার কোনো স্যাম্পল পয়েন্টই হচ্ছে না, নাল সেট হচ্ছে, মানে ইম্পসিবল ইভেন্ট কখন হবে, আমি কি এটা মুছে ফেলছি? এই যে সাপোজ ধরো যে এখানে তো সবগুলোর মধ্যে স্যাম্পল পয়েন্ট আছে, তাই না? আমি একটা ইভেন্ট ডিফাইন করলাম সি, যেখানে আমি বললাম যে আমার এমন একটা ইভেন্ট ডিফাইন করো যেখানে কোনো হেডও থাকবে না, টেলও থাকবে না। দেখো তো কিছু বসবে কিনা এখানে। এই স্যাম্পল স্পেস থেকে আমি বললাম যে হেডও হবে না, টেলও হবে না, কি বসবে? কিছুই বসবে না। তার মানে আমার এটা ফাঁকা সেট থাকবে, তাই না? মানে হচ্ছে সরি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিছুই থাকবে না, তার মানে আমার এখানে কোনো স্যাম্পল পয়েন্টই নাই। এই ধরনের সাবসেটকে আমরা বলবো ইম্পসিবল ইভেন্ট। যখন কোনো স্যাম্পল স্পেসে কোনো ধরনের স্যাম্পল পয়েন্ট থাকবে না, সেই ধরনের ইভেন্টকে আমরা বলবো ইম্পসিবল ইভেন্ট। নোট ডাউন করে রাখো, ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি সব সময় 0 হবে। নোট ডাউন করো, ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি সব সময় 0 হবে। ঠিক আছে? ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি সব সময় 0 হবে। তাহলে ইম্পসিবল ইভেন্ট আমি কোনটাকে বললাম, যখন আমার স্যাম্পল স্পেসে কোনো ধরনের স্যাম্পল পয়েন্ট থাকবে না, সেই ধরনের ইভেন্টকে আমি বলবো ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি সব সময় 0 হবে। আর শিওর ইভেন্টটা কি, যদি আমার স্যাম্পল স্পেসে সবগুলো স্যাম্পল পয়েন্ট ওই ইভেন্টে থাকে তাহলে সেই ইভেন্টকে আমি বলবো শিওর ইভেন্ট। মনে আছে আমি তোমাদের একটা ইভেন্ট ডিফাইন করছিলাম যে সবগুলো হেড হতে পারে, সবগুলো টেল হতে পারে, আবার হেড টেলের একটা কম্বিনেশনও থাকতে পারে। তখন তোমরা বলছিলা যে ম্যাডাম তার মানে তো স্যাম্পল স্পেসের সবগুলো স্যাম্পল পয়েন্ট ওই ইভেন্টে ইনক্লুড হবে। হ্যাঁ, মনে পড়তেছে? জি ম্যাম। তাহলে ওই ইভেন্টটা কি বলতো, যেটার মধ্যে আমার সবগুলো স্যাম্পল পয়েন্ট ইনক্লুড হইছে? শিওর ইভেন্ট। শিওর ইভেন্ট। তার মানে আমার স্যাম্পল স্পেসের সবগুলো স্যাম্পল পয়েন্ট যদি কোনো ইভেন্টে কন্টেইন করে সেই ধরনের ইভেন্টকে আমি বলবো শিওর ইভেন্ট। আর যেটা মনে রাখবা সেটা হচ্ছে শিওর ইভেন্টের প্রবাবিলিটি সব সময় 1 হবে। শিওর ইভেন্টের প্রবাবিলিটি সব সময় 1 হবে। ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি সব সময় কত হবে বলো তো? 0। আর শিওর ইভেন্টের সব সময় 1। এতটুকুতে কারো কোনো সমস্যা হচ্ছে? না ম্যাম। এখন কি এর ক্লাস আসছে দাঁড়াও তো। আচ্ছা, তাহলে ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি সবসময় 0 হবে আর শিওর ইভেন্টের প্রবাবিলিটি সবসময় 1 হবে। এতটুকু গেল। এখন চলে আসতেছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এন্ড কালেক্টিভলি এক্সহস্টিভ ইভেন্টস, মানে দুটো ইভেন্ট সম্পর্কে আমরা পড়ব। ঠিক আছে?
একটু হোল্ড করবো, মাউস প্যাডটা নিয়ে আসি, এখন আমাকে লিখতে হবে না, তোমরা বুঝবা না। একটা মিনিট, হ্যাঁ। জি ম্যাম। জি ম্যাম। বেশি কঠিন না তো, বেশি কঠিন হতো আমি তো সরল লাগতেছে না ভাই, অঙ্ক দরকার কাজ করে দিয়েছে ভাই, বাউন্সি ভাই থাকবে ফুল শীট চেঞ্জ করে দিয়েছি। অনেকবার তোমার ফোন রিসিভ করতে করতে তো ল্যাম্বো হয়ে গেছে তোমার। যেটা দেখো তোমরা পাগল হয়ে দিলে ওটা ওটা অনলাইনে ইস্যু করা যাবে না, তোমার সামনাসামনি ওটা বুঝতাম বুঝলো না, বলা যাবে না অনলাইনে। হ্যালো, শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস ফার্স্টে করব। আগের কোনোটাতে কোনো সমস্যা আছে? কারণ ওগুলো কিন্তু বেসিক, ওগুলো ঠিক মতো না বুঝলে সামনে বুঝবা না। ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস কখন হবে? সাপোজ ধরো এ এবং বি হচ্ছে দুইটা ইভেন্ট, হ্যাঁ, এ এবং বি দুইটা ইভেন্ট। এ এবং বি কে আমরা কখন মিউচুয়ালি এক্সক্লুসিভ বলবো? যখন আমার এ ইন্টারসেকশন বি সবসময় নাল হবে অথবা ফাঁকা সেট হবে, মানে এ এবং বি এর মধ্যে কোনো কমন পয়েন্ট থাকবে না। তোমাদের কি ইউনিয়ন এবং ইন্টারসেকশন নিয়ে আইডিয়া আছে? মানে জানো কোনটা ইউনিয়ন? আচ্ছা, তাহলে ওই সম্পর্কে তো ডিটেইলস কিছু বলার নাই। আমি তোমাদেরকে এরকম মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টসটা দেখাই যে কিভাবে হচ্ছে। কি বললাম যে এ এবং বি তখনই মিউচুয়াল এক্সক্লুসিভ। তোমাদেরকে পড়াতে গেলে আমার ল্যাপটপও হ্যাং হয়, মানে আমি কাহিনী। কি বললাম যে এ এবং বি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস তখনই হবে যখন তাদের মধ্যে কোনো ধরনের কমন পয়েন্ট থাকবে না, আই মিন ফাঁকা সেট হবে। আমি যদি কয়েন টসিং এক্সপেরিমেন্টে কনসিডার করি, তাহলে আমার স্যাম্পল স্পেসে কি কি আসতেছে? এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। ঠিক আছে, আমি একটা ইভেন্ট ডিফাইন করলাম এ, যেখানে আমি বললাম যে আমার ফার্স্ট পয়েন্টে হেড আসবে। তাহলে কি কি হচ্ছে? আমার বুঝতেছি না তো। ফার্স্ট পয়েন্টে হেড আসবে, কি কি আসতেছে? এইচ আর এইচটি আর এইচটি। এইচ এইচ আর এইচ টি। আচ্ছা গেল। আরেকটা ইভেন্ট ডিফাইন করলাম বি, যেখানে আমি বললাম যে আমার ফার্স্ট পয়েন্টে টেইল আসবে। তাহলে কি কি আসলো? ম্যাম টি এইচ আর টি টি। জি ম্যাম। আচ্ছা, এই দুইটা ইভেন্ট আমি ডিফাইন করলাম। এখন আমি চেক করব এ এবং বি মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস কিনা। চেক করার জন্য কি কি করতে হবে? এ এবং বি এর ইন্টারসেকশন নিতে হবে। ঠিক আছে, এখন এ এবং বি কে যদি ইন্টারসেক্ট করি কি আসে দেখো তো, কিছু আসে কিনা? ফাঁকা সেট হল। দেখো এই দুইটার মধ্যে কোনো কমন পয়েন্ট নাই। যদি আমার এখানে ইভেন্টটা এমন হতো, আচ্ছা এখানে ইভেন্টটা যদি এমন হতো যে এখানে আমি আরেকটা ইনক্লুড করলাম টি এইচ, তখন কি এটা মিউচুয়াল এক্সক্লুসিভ হতো? দেখো তো, জি ম্যাম, টি এইচটা কমন থাকতো। তাহলে এটা টি এইচটা কমন থাকতো, তাহলে তখন কিন্তু আমার মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস হতো না, কারণ দুই ইভেন্টের মধ্যে আমার কমন পয়েন্ট আছে। যেহেতু আমার টি এইচটা নাই, শুধুমাত্র এইচটি পর্যন্ত, এখানে আছে এইচ এইচ আর এইচটি, এখানে আছে টি এইচ আর টি টি, দুইটার মধ্যে কোনো ধরনের কমন পয়েন্টস নাই। তার মানে এটা হয়ে যাবে ফাঁকা সেট, অথবা আমরা এই সিম্বল দিয়েও ডিফাইন করতে পারি। ঠিক আছে, এই সিম্বল দিয়ে ডিফাইন করতে পারি। এটা কি সো যেহেতু এ ইম্পসিবল এবং ইভেন্ট বি এর হবে? মধ্যে, হ্যাঁ হ্যাঁ, এটা কি ইম্পসিবল ইভেন্ট হবে ম্যাম? ফাঁকা সেট যেহেতু শূন্য আসতেছে। না, এটা তো ইভেন্টের, হ্যাঁ ইভেন্টের ইন্টারসেকশন করতেছি। ফাঁকা সেট যেহেতু আসতেছে, সো এটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট। জি ম্যাম, থ্যাংক ইউ। নরমালি ইম্পসিবল ইভেন্টটা করা হয় যখন আমরা ইভেন্ট ডিফাইন করি। ঠিক আছে, এটা কিন্তু ইভেন্ট ডিফাইন করতেছি না, আমরা জাস্ট ইভেন্টের ক্যারেক্টারিস্টিক্সটা দেখতেছি, যেটা কি মিউচুয়ালি এক্সক্লুসিভ না কালেক্টিভলি এক্সক্লুসিভ। এই ধরনের ক্ষেত্রে হচ্ছে ইম্পসিবল এই জিনিসগুলো আসে না। আচ্ছা ম্যাম। টার্ম ইম্পসিবল ইভেন্ট আসে যখন তুমি স্যাম্পল স্পেস থেকে মানে হচ্ছে ইভেন্ট ডিফাইন করতেছো তখন। ঠিক আছে, তাহলে মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টসে কি হচ্ছে? যখন আমার কোনো ধরনের কমন পয়েন্টস থাকছে না দুইটা ইভেন্টের মধ্যে, দুইটা ইভেন্টকে আমি যখন ইন্টারসেক্ট করি, তখন যখন মানে ফাঁকা সেট অথবা নাল হয়, সে ধরনের ইভেন্টকে আমি বলতেছি মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস। দেখো এটা বোঝাতে কোনো প্রবলেম আছে নাকি? না ম্যাম। না না, আচ্ছা, এর পরের যে টার্মটা সেটা হচ্ছে কালেক্টিভলি এক্সহস্টিভ ইভেন্টস। কালেক্টিভলি এক্সহস্টিভ ইভেন্টস আমরা কখন বলবো? সেম এই দুইটা ইভেন্ট দিয়ে আমি করতে পারবো কালেক্টিভলি এক্সহস্টিভ। ঠিক আছে, কিভাবে? যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ করতেছি তখন আমরা বলতেছি এ ইন্টারসেকশন বি সমান সমান ফাঁকা সেট হবে। হ্যাঁ, আর কালেক্টিভলি এক্সহস্টিভ আমরা কখন করব? যখন আমার এ ইউনিয়ন বি, সবগুলো
এ ইউনিয়ন বি যখন আমার স্যাম্পল স্পেসের সমান হবে, মানে এ এবং বি এর ইউনিয়ন যখন আমরা করব তখন মানে যদি আমার অ্যানসারটা স্যাম্পল স্পেসের সমান হয়, সব স্যাম্পল স্পেসের সবগুলো পয়েন্ট যদি ইনক্লুডেড হয়, তখন আমরা সেটাকে বলবো কালেক্টিভলি এক্সহস্টিভ ইভেন্টস। দেখো আমি যদি এখানে এ এবং বি কে ইউনিয়ন করি, কি কি আসতেছে? ম্যাম চারটাই আসবে। চারটাই আসবে, এইচএইচ, এইচটি, টিএইচ এন্ড টিটি, চারটাই আসতেছে তাই না? এবং আমার স্যাম্পল স্পেসও ওই চারটাকে নিয়েই ছিল, এইচএইচ, এইচটি, টিএইচ এন্ড টিটি। সো আমি এই ইভেন্টকে কি কালেক্টিভলি এক্সহস্টিভ ইভেন্টস বলতে পারি? জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে সাপোজ ধরো আমার ইভেন্টটা হলো এরকম, তোর আন্টি, শাশুড়ি আন্টি। এখন বলো তো আমার এটা কালেক্টিভলি এক্সহস্টিভ ইভেন্টস হয় কিনা? এখন দেখো তো কালেক্টিভলি এক্সহস্টিভ ইভেন্টস হয় কিনা? আমি আসবো। ম্যাম সবগুলো তো এখন আসতেছে না। সবগুলো আসতেছে না, তাহলে আমি কি বলছি, যখন এই কালেক্টিভ এক্সহস্টিভ ইভেন্টস তখনই হবে যখন আমার দুইটা সেটকে ইউনিয়ন করলে স্যাম্পল স্পেসের সমান হবে, মানে স্যাম্পল স্পেসের সবগুলো পয়েন্ট ইনক্লুড হবে। এখানে তো হচ্ছে না তাই না? তাহলে কি আমি এটাকে কালেক্টিভলি এক্সহস্টিভ ইভেন্টস বলতে পারবো? বুঝছি নেন দিয়ে না ম্যাম, একটা কম আছে। একটা কম আছে, সো এটা কালেক্টিভলি এক্সহস্টিভ ইভেন্টস বুঝছেন না। একটু ভাই, please। তাহলে মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস কি বললাম, যে দুইটা ইভেন্টকে যদি ইন্টারসেকশন করি তখন যদি আমার কোন ধরনের স্যাম্পল পয়েন্টস না আসে, ফাঁকা সেট আসে, তখন আমরা সেটাকে বলবো মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস, তাই না? আর কালেক্টিভলি এক্সহস্টিভ ইভেন্টস কখন বলতেছি, যখন আমি দুইটা ইভেন্টকে ইউনিয়ন করার পর স্যাম্পল স্পেসের সবগুলা পয়েন্ট ইনক্লুড হবে, তখন আমরা সেটাকে বলবো কালেক্টিভলি এক্সহস্টিভ ইভেন্টস। ক্লিয়ার? জি ম্যাম। বুঝতে পারতেছো কথা? জি ম্যাম। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে নিঃশ্বাসটা এটাতে? বন্ধ রাখেন। নিঃশ্বাস নেন, চলে আসেন। কারো কি কোনো সমস্যা আছে এই দুইটা ইভেন্ট বোঝাতে? না ম্যাম। আচ্ছা, তাহলে মিউচুয়ালি ইভেন্ট আর কালেক্টিভলি এক্সহস্টিভ ইভেন্টস গেল। আচ্ছা, এখানে হচ্ছে এক্সাম্পল দিচ্ছি, আমি কি এক্সাম্পলটা আবার বলবো নাকি আমারটা দেওয়াতেই বুঝবো? আমি এটা সেম এক্সাম্পল দিয়েই বুঝেছি, যদিও তোমরা চাইলে আমি আবার রিপিট করতে পারি। জি ম্যাম, ম্যাম প্লিজ। আচ্ছা, বলছে যে একটা কয়েনকে আমরা দুইবার টস করলাম, তাহলে আমরা স্যাম্পল স্পেস কি আসে? এইচএইচ, এইচটি, টিএইচ এন্ড টিটি। জি ম্যাম। ফার্স্ট একটা ইভেন্ট ডিফাইন করলো এ, যেখানে বললো যে আমার প্রথম কয়েনটা হেড হবে, সেটা হচ্ছে এইচএইচ এন্ড এইচটি। সেকেন্ড একটা ইভেন্ট ডিফাইন করা হলো বি, যেখানে আমার বলা হচ্ছে যে ফার্স্ট পয়েন্টটা টেইল আসবে, মানে টিএইচ এন্ড টিটি। এখন আমরা কি বলতেছি, কালেক্টিভলি এক্সহস্টিভ ইভেন্টস কখন হবে? যখন আমি দুইটা ইভেন্টের ইউনিয়ন করলে সেটা স্যাম্পল স্পেসের সমান হবে। দেখো আমি যদি এ এবং বি এই দুইটাকে ইউনিয়ন করি, ইউনিয়ন করার পর এটা কি কি আসছে? এইচএইচ, এইচটি, টিএইচ এন্ড টিটি। স্যাম্পল স্পেসেস তো আমার তাই ছিল তাই না? এইচএইচ, এইচটি, টিএইচ এন্ড টিটি। তার মানে এই ইউনিয়ন করার পর যে ইভেন্টটা বের হচ্ছে বা তৈরি হচ্ছে সেটা স্যাম্পল স্পেসের সমান হচ্ছে। তার মানে আমি এই ইভেন্টটাকে কালেক্টিভলি এক্সহস্টিভ বলতে পারি তাই না, যেহেতু স্যাম্পল স্পেসের সমান হয়ে যাচ্ছে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আমি বলবো কালেক্টিভলি এক্সহস্টিভ ইভেন্ট। তোমাদের কি এখন বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কোনটা কালেক্টিভলি এক্সহস্টিভ বা কোনটা মিউচুয়ালি এক্সক্লুসিভ? না ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন চলে আসতেছে কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্টটা কি? আমি একদম সোজা ভাবে বুঝাই দিই কমপ্লিমেন্টারি ইভেন্টটা। কমপ্লিমেন্টারি ইভেন্টকে আমরা ডিনোট করি এ বার দিয়ে, ঠিক আছে? এটা কি হবে? সাপোজ আমরা তো স্যাম্পল স্পেস নিয়ে কাজ করতেছি তাই না? স্যাম্পল স্পেস থেকে যদি আমি এ ইভেন্টকে বাদ দিয়ে দেই, তাহলে যে ইভেন্টটা তৈরি হবে সেটা হচ্ছে আমার কমপ্লিমেন্টারি ইভেন্ট। মানে কমপ্লিমেন্টারি ইভেন্ট হচ্ছে স্যাম্পল স্পেস থেকে তুমি যে ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্ট বের করবা সেই ইভেন্টটাকে বাদ দিয়ে দিবা। এক্সাম্পল যদি দেখি, সাপোজ ধরো ওই একই এক্সাম্পল দিয়ে আমি বুঝাচ্ছি যাতে বুঝতে প্রবলেম না হয়। আপনি কোন সেটা আমাকে বলবেন। এটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। ইভেন্ট আমি ডিফাইন করলাম যে কোনটা হেড থাকবে। প্রথম দুইটা।
প্রথমটা হেড হবে, প্রথম পয়েন্টটা হেড হবে, সেটার একটা ইভেন্ট ডিফাইন করলাম। এখন আমি এ ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্ট বের করতে চাই। আমি কি বলছি, এ ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্ট বের করার জন্য স্যাম্পল স্পেস থেকে যে ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্ট বের করব সেটাকে বাদ দিব। তার মানে তুমি এই স্যাম্পল স্পেস থেকে এ ইভেন্টে যে স্যাম্পল পয়েন্টগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দাও। কি কি আছে, এইচএস আছে, এইচটি আছে, এই দুইটাকে আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর কি এই দুইটা রইলো না? জি ম্যাম। এই দুইটাই হবে আমার কমপ্লিমেন্টারি ইভেন্টের স্যাম্পল পয়েন্ট। এই দুইটাকে নিয়ে আমার কমপ্লিমেন্টারি ইভেন্ট তৈরি হবে। মানে যেহেতু আমি এ ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্ট তৈরি করতেছি যেটা হচ্ছে বি কমপ্লিমেন্ট, আমার এই ইভেন্টে যে স্যাম্পল পয়েন্টগুলো আছে স্যাম্পল স্পেস থেকে সেই কয়টা পয়েন্টকে আমি বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দেওয়ার পর বাকি যেগুলো থাকবে সেগুলোকে নিয়ে আমার কমপ্লিমেন্টারি ইভেন্ট তৈরি হবে। এখন সাপোজ ধরো আমি একটা ইভেন্ট ডিফাইন করলাম বি, এটা তোমরা নিজেরা বলবা। একটা ইভেন্ট ডিফাইন করলাম বি, যেখানে আমি বলতেছি যে একটা পয়েন্ট হেড থাকবে এবং একটা পয়েন্ট টেল থাকবে, তার মানে আমার দুইটা কম্বিনেশনই লাগবে। একটাকে আমি বললাম এইচটি আর একটাকে আমি বললাম টিএইচ। এখন বলো তো বি কমপ্লিমেন্ট কি হবে? তাহলে এইচএইচ আর টিটি, এইচএইচ আর টিটি, তাই না? জি ম্যাম। আচ্ছা, সাপোজ ধরো আমি আরেকটা ইভেন্ট ডিফাইন করলাম সি, যেখানে আমি বললাম আমার দুইটা ইভেন্টই হেড হবে, দুইটা কয়েনই হেড হবে। এখন আমাকে বলো তো সি এর কমপ্লিমেন্টারি ইভেন্ট কি হবে? আচ্ছা, হ্যাঁ, এইচটি, টিএইচ আর টিটি। কারো কি সমস্যা আছে এখন কমপ্লিমেন্টারি ইভেন্ট বুঝতে? না ম্যাম, বুঝতে পারছি ম্যাম। এক কথায় তুমি যে ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্ট বের করবা সেই ইভেন্টের স্যাম্পল পয়েন্টগুলোকে তোমার স্যাম্পল স্পেসের থেকে বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে দেওয়ার পর যেই স্যাম্পল পয়েন্টগুলো বাকি থাকবে সেগুলো হবে ওই ইভেন্টের কমপ্লিমেন্টারি ইভেন্ট। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এটা গেল কমপ্লিমেন্টারি ইভেন্ট। আর এখানে হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশন নিয়ে একটা ম্যাথ করছে, তোমরা তো অলরেডি ইউনিয়ন আর ইন্টারসেকশন জানো। এটা একটু বাসায় দেখে নিও, যদি না পারো আমাকে নেক্সট ক্লাসে বলবো, ঠিক আছে? এটা জাস্ট ইউনিয়ন করছে, ইন্টারসেকশন করছে আর হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট বের করছে, দ্যাটস ইট, আর কিছুই না। যাই থেকে বাসায় দেখে যদি না পারো আমাকে বলবে, আমি আবার নেক্সট ক্লাসে বুঝাই দিব। আচ্ছা, এখন চলে আসতেছে প্রবাবিলিটি এন্ড ইটস ইউজলেস। তাহলে প্রবাবিলিটি কত ধরনের হয় ফার্স্ট আমরা সেটা দেখব। প্রবাবিলিটি তিন ধরনের হয়, একটা হচ্ছে ক্লাসিক্যাল প্রবাবিলিটি, আর একটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি, আর একটা হচ্ছে সাবজেক্টিভ প্রবাবিলিটি। তিন ধরনের প্রবাবিলিটি আমার কনস্ট্রাক্ট হয়, ঠিক আছে? ফার্স্টে আমরা পড়ব ক্লাসিক্যাল প্রবাবিলিটি সম্পর্কে। ক্লাসিক্যাল প্রবাবিলিটি সূত্রটা কিছুই না, এটাকে দেখো আমি কিভাবে লিখি। তুমি যেই সাপোজ ধরো তুমি এ ইভেন্টের প্রবাবিলিটি বের করবা, ঠিক আছে? তাহলে এই ইভেন্টের প্রবাবিলিটি ডিফাইন করবা তুমি পি এ দিয়ে, পি দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবা, দেন মাঝখানে এ লিখবা। তাহলে এটা হলো এ ইভেন্টের প্রবাবিলিটি ডিফাইন করা। এখন আমরা কিভাবে প্রবাবিলিটি বের করব? এ ইভেন্টে যতগুলো স্যাম্পল পয়েন্ট আছে তার নাম্বার ডিভাইডেড বাই স্যাম্পল স্পেসের নাম্বার। এক্সাম্পল দেখো, ওই একই এক্সাম্পল। কাটতে দিতে এটা শামিম নি, এটা বাচ্চা দুইজন আর একটা আছে, একটা তো ওটা ডিসিপ্লিন আছে, যে আগে থেকে নিয়ে এটা বড় কিছু না, টেনশন করো। কাটতে দিতে না, বলবো করতে লাগবে না, কাটতে দিতে। তোরা কি জানো? এই যে, ঠিক আছে? এখন আমাকে এ ইভেন্টের প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে প্রবাবিলিটি বের করার জন্য আমি ফার্স্টে পি এ লিখবো, তাই না? পি অফ এ। আচ্ছা, লেখা শেষ। দেখো নিউমারেটর আমাকে বলতেছে এ ইভেন্টে কতগুলো স্যাম্পল পয়েন্ট আছে তার নাম্বার। দেখো তো কতগুলো স্যাম্পল পয়েন্ট আছে ইভেন্টে? এটা তো আমরা এটাতে নেই। এই ইভেন্টে কতগুলো স্যাম্পল পয়েন্ট আছে? কয়টা? দুইটা। দুইটা। আচ্ছা, উপরে লিখলাম 2। এরপর নিচে দেখো তো স্যাম্পল স্পেসের নিচে বলছে স্যাম্পল স্পেসের হচ্ছে স্যাম্পল পয়েন্টের নাম্বার, তাই না? তাহলে স্যাম্পল স্পেসে কতগুলো আছে? 4।
তাহলে 2/4 এটাকে ক্যালকুলেট করবা, প্রবাবিলিটি বের হয়ে যাবে। তাহলে 2 হবে ম্যাম, হ্যাঁ, হাফ হবে। হাফ হবে। হ্যাঁ শিবম, তাহলে আমি যে ইভেন্টের প্রবাবিলিটি বের করব, নিউমারেটরে সেই ইভেন্টের স্যাম্পল পয়েন্টের নাম্বারগুলোকে নিবা, আর নিচে হচ্ছে স্যাম্পল স্পেসের নাম্বার অফ স্যাম্পল পয়েন্ট বা নাম্বার অফ এলিমেন্টস এর নাম্বারটা বসাই দিবা। এটাকে ভাগ করলে আমার ক্লাসিক্যাল প্রবাবিলিটি বের হয়ে যাবে। কারো কি বুঝতে সমস্যা আছে? না না এই জানো ডাক্তার বলে ফালতু। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল দেখি। কোনো সম্পর্ক পর্যন্ত আমি কি করব, ক্লাস করলে দেখো, a box contains 12 items of which 2 are defectives. একটা বক্সে 12টা আইটেম আছে যার মধ্যে 2টা ডিফেক্টিভ। An item is selected at random from this box. এই বক্স থেকে আমরা একটা আইটেমকে randomly সিলেক্ট করলাম। Find the probability that the selected item is, ফার্স্ট আমাকে বের করতে হবে সিলেক্টেড আইটেমটা হচ্ছে নন ডিফেক্টিভ। আচ্ছা, এই কোশ্চেন থেকে দেখো তো আমার নন ডিফেক্টিভ আইটেমের সংখ্যা কয়টা? ফার্স্টে 10টা। কিভাবে 10টা হলো? 12টা আইটেম ছিল, তার মধ্যে আমার 2টা ডিফেক্টিভ। তাহলে আমি 12 থেকে যদি 2 বাদ দিয়ে দিই 10 চলে আসছে। তাহলে আমার 10টা আইটেম হচ্ছে নন ডিফেক্টিভ। তাহলে আমি নন ডিফেক্টিভ আইটেম মানে যে আইটেমটা আমি সিলেক্ট করলাম সেটা নন ডিফেক্টিভ, তার প্রবাবিলিটি কিভাবে বের করব? কত থেকে ধরো ফার্স্টে ইভেন্ট ডিফাইন করতে হবে যে এ হচ্ছে আমার একটা ইভেন্ট যেখানে আমরা বলতেছি আমার সিলেক্টেড আইটেমটা নন ডিফেক্টিভ। তাহলে আমার কত আসছে প্রবাবিলিটি অফ এ? প্রবাবিলিটি অফ এ কত আসছে? এটা তো নিশ্চিত আছে, কারণ একটু করি আমি চিন্তা দেই না, আমি দেখছি দুইটা ম্যাম। নন ডিফেক্টিভ আইটেম তার প্রবাবিলিটি তোমাকে বের করতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ কত আসবে বলো তো? ভালো করে চিন্তা করে বলো। নিউমারেটরে কি আসবে? উপরে কি আসবে? 10/12 রে ও সেকেন্ড বড় স্পেস সাইজ থেকে ঠিক না। না তোমার চোখে সমস্যা আছে, তুমি যেটাতে এটাতে কাজ খাও। জি ম্যাম 10/, আর তারপর হচ্ছে যে আমার নন ডিফেক্টিভ আইটেম হচ্ছে 10টা, তাহলে উপরে আমার বসবে 10 আর আমার টোটাল আইটেম হচ্ছে 12টা, তাই না? তাহলে 10/12। তাহলে আমার নন ডিফেক্টিভ আইটেম প্রবাবিলিটি বের হচ্ছে 10/12। সেকেন্ড কোশ্চেনটা বলতেছে যে আমার সিলেক্টেড আইটেমটা ডিফেক্টিভ, তার প্রবাবিলিটি বের আমি কাজ করতেছি, চেষ্টা করব। 2/12 2/12। 2 কিভাবে আসলো উপরে? ডিফেক্টিভ দুইটা ছিল, ডিফেক্টিভ দুইটা ছিল, তাই না? আর আমার টোটাল আইটেম হচ্ছে 12টা। আর তুমি যে কথা কথা বুঝতেছ না, এটা খুব বুঝার একটা জিনিস, মুখে দেখে বুঝার জিনিস। এরপরে দেখো আমাকে এটা বুঝার জিনিস, বলছে একটু বুঝ, এটা বুঝার জিনিস। প্রবাবিলিটি বের করতে হবে আইটেমটা ডিফেক্টিভ অথবা নন ডিফেক্টিভ। মানে যে আইটেমটা আমি সিলেক্ট করতেছি সেই আইটেমটা ডিফেক্টিভও হতে পারে আবার নন ডিফেক্টিভ হতে পারে, দুই ধরনেরই হতে পারে। তাহলে এটার প্রবাবিলিটি কি হবে? মানে ডিনোমিনেটরে তো অবশ্যই 12 বসবে, তাই না? কারণ আমার তো টোটাল আইটেম 12। উপরে কি বসবে একটু চিন্তা করো তো, একটু সিম্পলি চিন্তা করো। তুমি যে আইটেমটা নিচ্ছ সেই আইটেমটা ডিফেক্টিভও হতে পারে নন ডিফেক্টিভও হতে পারে। ফয়সাল মিউট করো। কি হবে বলো তো? উপরে কত হবে বলো? একটা নাম্বার বসবে, কি নাম্বার বসবে? এখানে ইউনিয়ন ইন্টারসেকশন এই টাইপের কোনো কিছু চিন্তা করো না, সিম্পলি চিন্তা করো যে উপরে কত বসতে পারে। যে আমি যে আইটেমটা সিলেক্ট করতেছি সেটা ডিফেক্টিভও হতে পারে আবার নন ডিফেক্টিভও হতে পারে। তাহলে উপরে কত বসবে? 12। 12 শিওর তোমরা 12 বসবে? জি ম্যাম। কিভাবে 12 বসবে? ম্যাম ডিফেক্টিভ এবং নন ডিফেক্টিভ এটা তো 12 এর মধ্যে দুইটাই আছে। 12 এর মধ্যে দুইটাই আছে, যেহেতু আমার আইটেমটাকে ডিফাইন করে দেওয়া নাই যে ডিফেক্টিভ হবে না নন ডিফেক্টিভ হবে, দুইটাই যেহেতু হতে পারে তো আমাকে দুই ধরনের আইটেম নিয়ে কাজ করতে হবে, তাই না? এজন্য উপরে আমার বসতেছে 12 এবং নিচেও বসবে 12। এটা ক্যালকুলেশন করলে কত হয়? ম্যাম 1। আচ্ছা 1 কখন হবে? যখন আমার কি ধরনের ইভেন্ট হইলে 1 হবে? ক্লাসে হয়ে যাবে তো সমস্যা অল হবে হচ্ছে শিওর এবং পসিবিলিটি ইভেন্টের ক্ষেত্রে। শিওর ইভেন্টের ক্ষেত্রে 1 হবে, তাই না? তার মানে এই ইভেন্ট শেষ। এতক্ষণ তো গেছে, অনলাইনে গেছে। তারপরে ক্লাসে দেখো বল। এতক্ষণ তো গেছে না।
আমি বুঝি না, আমি ব্যস্ত, আমার ক্লাস আছে। এখানে কোনো কনসিডারেড নাই যে না মাত্রা কত বেশি হতে যাওয়া হয়। পসিবল না, একা দুই রকম কিভাবে হয়? একটা আইটেম দুই রকম তো হতে পারে না, তাই না? জি ম্যাম। আচ্ছা, সাপোজ ধরো তোমাকে আমি একটা কাজে বললাম যে তুমি একটু চিটাগাং যাও। চিটাগাং যাওয়ার তো অনেক রুট আছে, তুমি বাই বাস যেতে পারো, বাই ট্রেন যেতে পারো, বাই প্লেন যেতে পারো। তুমি কি একসাথে তিনটা ট্রান্সপোর্ট ইউজ করতে পারবা যাওয়ার সময়? না ম্যাম, তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে, তাই না? জি ম্যাম। সিমিলার ওয়েতে যদি তুমি এইটার কথা চিন্তা করো যে একটা আইটেম হয় সে ডিফেক্টিভ হবে, না হয় সে নন ডিফেক্টিভ হবে, কিন্তু ডিফেক্টিভ এবং নন ডিফেক্টিভ দুইটার কম্বিনেশনে কখনো একটা আইটেম প্রডিউস হয় না, তাই না? তো এইখানে নিউমারেটরে কি বসবে? কি বসবে তাহলে? তাহলে 0 জিরো, কারণ এরকম কোনো আইটেমই নাই যেটা একসাথে ডিফেক্টিভ এবং নন ডিফেক্টিভ দুইটাই। তো উপরে বসবে 0 আর নিচে কত বসবে? 12। নিচে তো 12 এ বসবে সবসময়, তাই না? নিচে 12 এ বসবে, উপরের ভ্যালুটা খালি চেঞ্জ হতে থাকবে। তাহলে উপরে বসতেছে 0/12। এটাকে যদি আমি ক্যালকুলেট করি কি আসে, কত আসে? 0। তাহলে কোন ধরনের ইভেন্টের প্রবাবিলিটি 0 হয়? ইম্পসিবল ইভেন্টে। ইম্পসিবল ইভেন্টের প্রবাবিলিটি 0 হয়। তাহলে দেখো এখানে আমি কেন বললাম এই কথাগুলো, এখানে কমেন্ট করতে বলছে, তোমার ইভেন্টের নেচারকে কমেন্ট করতে বলছে, ঠিক আছে? যদি কমেন্ট না করতে বলতো তখন তোমাকে এগুলো লেখার দরকার ছিল না, যে কোনটা ইম্পসিবল কোনটা শিওর, এগুলো কিছু লেখার দরকার ছিল না। যেহেতু তোমাকে কমেন্ট করতে বলছে তোমাকে লিখতে হবে। শোনো, কমেন্ট গুলো 3 ধরনের হবে। একটা হচ্ছে ইম্পসিবল, একটা হচ্ছে শিওর ইভেন্ট, একটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট, আর একটা হবে হচ্ছে তোমার মানে কি বলে এটাকে, আনসার্টেইন ইভেন্ট, ঠিক আছে? একটা হবে আনসার্টেইন ইভেন্ট, একটা হবে তোমার শিওর ইভেন্ট, আর একটা হবে ইম্পসিবল ইভেন্ট। আনসার্টেইন ইভেন্ট কোনগুলো, মানে যে 0 থেকে 1 এর মাঝখানে যে ভ্যালুস গুলো আসবে সেগুলোকে তুমি বসাই দিবা আনসার্টেইন ইভেন্টে। আর ইম্পসিবল ইভেন্ট মানেই তার প্রবাবিলিটি 0 হবে, আর শিওর ইভেন্ট মানেই তার প্রবাবিলিটি 1 হবে। এই তিনটাকে মাথায় রাখবা, যে কমেন্ট যদি করতে বলো তুমি 3 ধরনের কমেন্ট করবে। একটা হচ্ছে শিওর, ইম্পসিবল এন্ড আনসার্টেইন। 0 এবং 1 এর মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হবে আনসার্টেইন। তাহলে দেখো তো এই যে এটা যে বের হলো, এটা কি শিওর, ইম্পসিবল না আনসার্টেইন, কোনটা? এই যে 0.833, এটা কি? তাহলে এটার নেচার হবে আনসার্টেইন, তাই না? আচ্ছা, এটার নেচার কি হবে? আনসার্টেইন। এটার নেচার কি হবে? শিওর। আচ্ছা, আর এটার নেচার কি হবে? ইম্পসিবল। ইম্পসিবল। দেখো এই যে নিচে ইম্পসিবল লেখা, বুঝতে পারছো ক্লিয়ারলি? আচ্ছা, ঠিক আছে। এখানে বলতেছে একটা ব্যাগের ভিতরে 4টা লাল এবং 5টা কালো মার্বেল আছে, ঠিক আছে? One marble is selected at random from this bag. What is the probability that? আচ্ছা, এইটা সেম প্রবলেম, ঠিক আছে? জাস্ট মার্বেল দিয়ে করা। এটা তোমরা বাসায় করবা, বাসায় করে আমাকে নেক্সট ক্লাসে জানাবা, বা কেউ করার সময় প্রবলেম হলে আমাকে ফোন দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? করতে গিয়ে যখন প্রবলেম মনে হবে আমাকে ফোন দিবা। এটা আমি করাবো না, এটা তোমাদের হোম টাস্ক, এটা তোমরা নিজেরা করে আমাকে জানাবা। করা আছে কিন্তু নিজে করার চেষ্টা করবো, আমি কার্ডেরটা করাই, ঠিক আছে? কার্ডে বলছে a card is drawn from a pack of 52 cards। আমি তোমরা তো আগেই বলছো যে একটা কার্ডে 52টা কার্ড থাকে, তাই না? একটা প্যাকেটে, কার্ডের প্যাকেটে। তোমাকে দেখো ফার্স্টে জানতে হবে এই যে 52টা কার্ড আছে, এই 52টা কার্ডের মধ্যে কি কি আছে, ফার্স্টে তোমাকে সেটার একটা ক্লিয়ার ইমেজ রাখতে হবে, ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। তাহলে দেখো আমার 52টা কার্ডের মধ্যে কি কি ক্লাসিফিকেশন থাকে। একটা থাকে হচ্ছে তোমার হার্ট, তাই না? মানে 4 ধরনের কার্ড থাকে, হার্ট থাকে, তারপরে স্পেড থাকে, ক্লাব থাকে, আর ডায়মন্ড থাকে, তাই না? আচ্ছা, এর মধ্যে হার্ট আর হচ্ছে ডায়মন্ড মেবি রেড কালার, তাই না? হার্ট আর ডায়মন্ড হচ্ছে রেড কালার, আর ক্লাব আর স্পেড হচ্ছে তোমার ব্ল্যাক কালারের থাকে। তাহলে আমরা কি জানলাম, আমার লাল রঙের কার্ড থাকে, আর প্রত্যেকটা কার্ড 13টা করে থাকে, তাই না? হার্ট থাকে 13টা,
ডায়মন্ড থাকে 13টা, স্পেড থাকে 13টা, আর হচ্ছে ক্লাব থাকে 13টা। তাহলে আমার রেড কার্ড অল টুগেদার কতটা হইলো? 26টা ম্যাম। 26টা। আর ব্ল্যাক কার্ড আছে 26টা। এখন চলে আসি এই 13টার মধ্যে আবার ভাগ থাকে, যেমন কিং থাকে, তাই না? প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিং থাকে একটা করে, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটা করে কুইন থাকে, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য একটা করে জোকার থাকে। তাহলে কিং কয়টা থাকতেছে সব মিলে? 4টা। 4টা ম্যাম। 4টা। কুইন থাকতেছে কয়টা? তাও 4টা। 4টা। আচ্ছা, আর জোকার থাকতেছে কয়টা? 4টা। আচ্ছা, আর এস যে টার্মটা, এটা হচ্ছে তোমাদের কার্ডের মধ্যে যে এ লেখা থাকে না, একটা কার্ড থাকে এ লেখা শুধু, খেয়াল আছে? ওই কার্ডটাকে আমরা এস বলি, ঠিক আছে? তাহলে এস কয়টা থাকে? একটাই টোটাল থাকে। 52%। একটাই জোকার থাকে। কয়টা বললেন? জোকার জোকার 4টা থাকে। ম্যাম জোকার 2টা থাকে। কিভাবে দুটো থাকে? সে জোকার না, এটা হচ্ছে ওই যে গোলাম যেটাকে বলি সেটার কথা বলতে জোকার তো 4টা থাকে। না 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 আমি কি রাজা একটা থাকে না, একটা থাকে রাজা, রানী আর গোলাম থাকে না? বললাম কার্ডের ওইটা জোকার বলতেছে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তাহলে আমার কিং থাকতেছে 4টা। এগুলো সব একটা সাইডে নোট ডাউন করে রাখবো, কারণ প্রবাবিলিটির অঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে কার্ডের অঙ্ক দিয়ে আসে, একটু কনফিউজিং থাকে, নাম্বারে ভুল হয়, এজন্য টিচাররা এটাকে বেশি প্রেফার করে। তাহলে কি থাকতেছে? কিং থাকতেছে 4টা, কুইন 4টা, তারপরে হচ্ছে জোকার 4টা, এস থাকে 4টা। আচ্ছা, আর হচ্ছে রেড কার্ড থাকে 26, ব্ল্যাক কার্ড থাকে 26, আর রেড কার্ডের মধ্যে থাকে হার্ড এন্ড ডায়মন্ড, যেটা 13টা করে, আর ব্ল্যাক কার্ডের মধ্যে থাকে স্পেড এন্ড ক্লাব, যেটা হচ্ছে 13টা করে 26টা। ক্লিয়ার? এখন দেখো আমাকে বলছে a card is drawn from a deck, the total number of equally likely mutual, আচ্ছা sorry, এটা সলিউশন পড়তেছি তাই তো বলি। A card is drawn from a pack of 52 cards, find the probability that it is red card। তাহলে রেড কার্ড হওয়ার প্রবাবিলিটি কত? ফার্স্ট একটা ইভেন্ট ডিফাইন করবা যে এ হচ্ছে একটা ইভেন্ট যেখানে সিলেক্টেড কার্ডটা হচ্ছে আমার রেড কার্ড, ঠিক আছে? তাহলে প্রবাবিলিটি অফ এ কত? প্রবাবিলিটি অফ এ কত বলো? এতক্ষণ লাগতেছে কেন? 13 ম্যাম। কত? ম্যাম 26/52। 26/52, যেহেতু আমার লাল রঙের কার্ড হচ্ছে 26টা আর টোটাল কার্ড হচ্ছে আমার 52টা, সো 26/52। আচ্ছা, এখন তোমাকে বের করতে হবে স্পেড হচ্ছে তার প্রবাবিলিটি। স্পেড কয়টা আর উপরে কি হবে নিচে কি হবে বলো? প্রবাবিলিটি অফ বি কত? 13 কত? 13/52। 13 ডিভাইডেড বাই 52। এস হবে তার প্রবাবিলিটি কত? ম্যাম 4/52। 4/52। এখন দেখো তোমাকে কি বলতেছে 4 নম্বরে, নট আ স্পেড, মানে স্পেড হবে না, স্পেড ছাড়া বাকি কার্ড হবে। তাহলে তোমার উপরে কি বসবে বলো তো? 39/52। 39 কিভাবে পাইলা? ম্যাম স্পেড তো শুধু একটা হবে আর বাকি তিনটাতে স্পেড ছাড়া বাকি কার্ডগুলো হবে। তাহলে তুমি উপরে যে 39 বললা, সেই 39টা কিভাবে আসছে? 51 হলো। চারটা সেটে 13টা করে থাকে, স্পেডে 13টা বাদ দিলে 39টা থাকে। তার মানে 52টা থেকে যদি আমি 13টা বাদ দেই তাহলে আমার 39 আসতেছে, তাই না? সো 39 ডিভাইডেড বাই 52। আচ্ছা, এরপর আমাকে বলতেছে দেখো আ কিং অর কুইন কত ডিভাইডেড বাই কত হবে আমাকে বলো। আ কিং অর কুইন 4 ডিভাইডেড বাই 52। ভালো করে বলো, ভালো করে দেখে বলো। 13/4 8 হইলো। কত? 8। কিং কয়টা থাকে? 4টা কিং থাকে। 4টা। আর কুইন কয়টা থাকে? 4টা। তাহলে উপরে কত আসে? 4 ডিভাইড 4/50 ম্যাম। আবার 4 এ আসছো। 4 থেকে 8 হবে ম্যাম। 8 এটা তো অর বলছে ম্যাম। হ্যাঁ, কত? অর বলছে না ম্যাম, কিং অর কুইন। বুঝি নাই ম্যাম। অর এই কারণে 4 বলা হচ্ছে, কিন্তু তোমার কিংই তো 4টা আর কুইনও তো 4টা। তুমি যে কার্ডটা সিলেক্ট করতেছো ওই কার্ডটা হয় কিং হবে না হয় কুইন হবে। উপরে কত হবে এখন বলো? এই ম্যাথটা করা আসলাম এই যে কিছুক্ষণ আগে।
ম্যাম 8 হবে 8 হবে, হতে পারে কিংও হতে পারে কুইনও হতে পারে, উপরে 8 হবে। জি ম্যাম তাহলে 8 8 ডিভাইডেড বাই 52, এজন্যই তো বারবার জিজ্ঞেস করতেছি, এটা তো উপরে করা আসছে ডিফেক্টিভ নন ডিফেক্টিভের ক্ষেত্রে। এখন যদি তোমাকে একটা কোশ্চেন দিত না, আ ওটা কিং মনে পারছি এন্ড আমি। কুইন, উপরে কত হইতো বলো? মনের কথা শুনে না আমার মনে পারছে 8 আমরা আমাদের দিকে কত? তাকাই অনেক মোর্শেদ আ কিং এন্ড আমরা তো মনে পারছি কুইন না মনের দিকে তাকাই কি না হতো? আমাদের দিকে উপরে কি তাকাই বসতো? ম্যাম 8টা অরে যদি 8টা হয় এন্ডে কত হবে? আজকে আজকে আমারও মনে হচ্ছে না সমস্যা এই যে সবাই নেয় আছে এইটার কনফিউশন আছে। 0 তোমরাই তো বললা ম্যাডাম একই সাথে বাসে ট্রেনে প্লেনে যাইতে পারবো না, আমাকে যে কোনো একটা নিতে হবে। তাহলে একটা গাড়ি একই সাথে কিং আর কুইন কেমনে হয়? আমি ঢাকা থেকে আসছি তাড়াতাড়ি 0 হবে। চারটা কেন হবে? তাড়াতাড়ি কেমন Zero হবে। শেষ শেষ করে কথা বলবো তো কইরা তো রিপোর্ট সামনে দিয়ে দিব অসুবিধা নাই ম্যাডাম এখানে ঝামেলা হয়েছে ম্যাম, ওইখানে একজন গেছে ম্যাম পরীক্ষায় তো বাকি আছে ট্রেনে অথবা বাসে, কিন্তু ম্যাম এখানে তো 4 জন, এই জন্য একটু ঝামেলা লাগতেছে। সেটা তো আমি তোমাকে एग्जांपल দিছি যে তুমি একা, কিন্তু ওইখানে তুমি যে কাজটা করছো ওইখানে তো আইটেম ছিল 10টা আর 12টা, তখন তো 0 বলছো, তাহলে দেখা বলছো তখন তো Heavy তোমরা 0 complex. বলছো। 12টা আইটেম ছিল, 10টা ডিফেক্ট, 10টা নন ডিফেক্টিভ ছিল, 2টা ডিফেক্টিভ ছিল, তখন তো 0 বলছো, তাহলে এখানে এসে কেন 0 বলতেছো না? ম্যাম আগে আটকাই গেছে এটা বুঝো নাই? একটা কার্ড না, বুঝছি না। একই সাথে কিং আর কুইন দুইটাই হইতে পারে। হ্যাঁ ম্যাম থাকতে পারে সমস্যা নেই তাহলে তুমি একসাথে থাকতে পারে। 8 4 কেন কি বলতেছো? সমস্যা কিং এর কিং একসাথে থাকতে থাকতে এটা হচ্ছে 0 হবে। যদি এ কিং এন্ড কুইন হয় তখন 0 হয়ে যাবে, কারণ এরকম একটা কার্ড mention কখনো দিছে, একই সাথে কিং এবং কুইন হইতে পারে না। তুমি কিন্তু আলটিমেটলি কাজ খুব করতেছো বাজে একটা একটা তিনটা কার্ড একসাথে নিয়ে। আসছে একটা কার্ড নিয়ে কাজ করতেছো, তার প্রবাবিলিটি তুমি বের করতেছো। তুমি কিন্তু 4টা 5টা 6টা কার্ড নিয়ে কাজ করতেছো না। দেখো একদম শুরুতেই লেখা আছে a card is drawn from a 52 packs, ওই কার্ডটা কিং হবে, স্পেড হবে, রেড হবে, সেগুলোর প্রবাবিলিটি আমি বের করতেছি। তোমার কনসিডারেশন থাকবে একটা কার্ড নিয়ে, বুঝতে পারছো? একটা কার্ড কি কখনো একসাথে কিং অথবা কুইন হইতে পারে? না ম্যাম তা পারে না। তাহলে a king or a king and queen, আমারও মাথা ঘুরে গেছে। a king and queen হইলে কত হবে? উপরে কত হবে? 0 হবে। 0 আর থাকলে কি হবে? 8 8, কারণ আমার কার্ডটা কিংও হইতে পারে কুইনও হইতে পারে, সো আমাকে দুই ধরনের কার্ড নিয়ে কাজ করতে হবে, তাই 8/52। ঠিক আছে? মানে কনফিউশন ছিল। কি কনফিউশন? ডোন্ট সে ম্যাডাম এটা নিয়ে কনফিউশন আমার। মানে বললাম বুঝি না কারণ তোমার একটা কথা। যেহেতু বলছে সেক্ষেত্রে ম্যাম যে কোনো একটা হবে, আর কুইন ম্যাম এটাই তো কনফিউশন। কোনটা কনফিউশন ক্লিয়ারলি আমাকে বলো। এই যে কিং আর কুইন ম্যাম, হ্যাঁ, এখানে কি কনফিউশন? না না এই না আমি বলতেছি, ও বলতে চাচ্ছে একটা কিং অথবা একটা কুইন। এখন একটা কিন্তু ওই 4 ধরনের মধ্যে যে কোনো একটা হতে পারে, কারণ 4 ধরনের কুইনের মধ্যে যে কোনো একটা হতে পারে। তো এখানে একটা একটা কিং অথবা একটা কুইন বুঝাচ্ছে না, এখানে বলতেছে তুমি যে কার্ডটা সিলেক্ট করতেছো সেটা কিং হবে অথবা কুইন হবে। কার্ডটা তুমি একটাই নিতেছো, সো কিং তো আলটিমেটলি হইলে একটাই হবে, বা কুইন হইলে ওই একটা কার্ডে কুইন হবে। এখানে একটা কিং অথবা একটা কুইন কিনে কাজ করবা না, করবা পুরোটাকে নিয়ে। এখানে তো এনএস ছিল, তখন তোমরা 4টা নিছো কেন? বলো 4টা নিছো কেন? কোনটা একটাই নিতে পারতা। 1/52 4টা নিছো কেন? আমি বুঝতে পারছি এখানে বলছে নট আ স্পেড, স্পেড গুলোকে বাদ দিয়ে দিছো কেন? একটা স্পেড বাদ দিতা, 51/52 করতা, কেন করো নাই? জি ম্যাম বুঝছি ম্যাম ম্যাম আমার কাছে মনে হচ্ছে যেখানে এন্ড আছে ওইখানে 8 হবে, আর যেখানে অর আছে ওইখানে 0 আচ্ছা, যেখানে এন্ড আছে ওখানে মানে 8 ওইখানে- হবে, কেন হবে?
তোমাকে 50 কার্ড থেকে একটা কার্ড নিতে বলছে, তুমি একটা কার্ড একটা কার্ড এবার কুইন হবে প্রবাবিলিটি তুমি বের করতেছো। তুমি একটা কার্ডে কোনো কার্ড দেখছো যে একটা কার্ড একই সাথে কিং এবং কুইন, কিন্তু ম্যাম এইখানে তো একটা কার্ড বলতে ম্যাম এক সেট ঝুলানো হয়েছে না, 13টা কার্ডের এক সেট ম্যাম এরকম। তুমি এ কিং বলতেছো কেন? এখানে এ কার্ড মানে একটা কার্ড নিছো, 52টা কার্ড থেকে একটা কার্ড নিছো, সে একটা কার্ডের প্রবাবিলিটি বের করতেছো। তোমরা এই পিছনের এ নিয়ে পড়ে আছো কেন? তুমি এইটা দেখবা, তুমি একটা কার্ড নিচ্ছ, একটা কার্ডকে কখনো একই সাথে কিং আর কুইন হইতে দেখছো? না ম্যাম, জীবনে দেখছো না ম্যাম, তাহলে এন্ড হইলে কেন 8 হবে? না ম্যাম হবে না তো। ফয়সাল ঘুরে কথা বলি না। এখন আমাকে যুক্তি দাও যে এন্ড হইলে কেন 8 হবে? আমি তো বললাম যে আমি 52টা কার্ড থেকে একটা কার্ড ধরছি, ওই একটা কার্ডেরই কিং অথবা কুইন আসার প্রবাবিলিটি আমি বের করতেছি। তা একটা কার্ডকে তো আমি জীবনে কোনোদিন একসাথে কিং আর কুইন দুইটাই হইতে দেখি নাই, এমন কার্ডও দেখি নাই যে অর্ধেক কিং আর অর্ধেক কুইন। এই জন্য আমি এটাকে 0 বসাই দিচ্ছি। এখন তুমি আমাকে যুক্তি দাও, তুমি বললা যে এন্ড, এই জন্য তুমি 8টা বসাবা, কেন বসাবা? ম্যাম বুঝতে দিয়েছে, সেই ব্যাপারটা দিয়ে হয়েছে ম্যাম। বুঝছো? এখন তুমি 52টা কার্ড থেকে, তুমি একটু মিউট করো, তুমি 52টা কার্ড থেকে একটা কার্ড সিলেক্ট করছো, তুমি যে কার্ডটা সিলেক্ট করছো সেই কার্ডটা কিং অথবা কুইন হবে, তার প্রবাবিলিটি তোমাকে বের করতে হবে। ওই একটা কার্ডে কিং হচ্ছে অথবা কুইন হচ্ছে, তার প্রবাবিলিটি তোমাকে বের করতে হচ্ছে। 8টা কার্ড নিয়ে তুমি কাজ করতেছো, কারণ তোমার টোটাল কার্ডের মধ্যে কিং আছে 4টা, কুইন আছে 4টা, সেই 8টা কার্ড থেকে যে কোনো একটা কার্ড তুমি সিলেক্ট করছো, সেজন্য তোমাকে 8টা নিতে হয়েছে। কিন্তু যে এখানে এ দিয়ে তোমাকে ওই একটা কার্ডের কথাই বলতেছে। দেখো তুমি কোয়েশ্চেনটা ঠিকমতো বলছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ রেড কার্ড, অথবা ইট ইজ আ স্পেড, অথবা ইট ইজ অ্যান অ্যাস, অথবা ইট ইজ নট আ স্পেড, অথবা ইট ইজ আ কিং অর কুইন। এখানে একটা কিং অথবা একটা কুইন বোঝায় বলছে তোমার সিলেক্টেড কার্ডটা কিং হবে অথবা কুইন হবে, তার প্রবাবিলিটি তোমাকে বের করতে হবে। আর যখন এন্ড এর কথা আসছে তখন আমি বললাম যে এ কিং এন্ড কুইন, মানে তুমি যে কার্ডটা সিলেক্ট করছো সেই কার্ডটা একই সাথে কিং এবং কুইন হবে, তার প্রবাবিলিটি তোমাকে বের করতে বলছে। এটা কি পসিবল? ম্যাম এইখানে কনসিস্টেন্সটা আরো দূর হতো যদি আরেকটা অপশন দিয়ে থাকতো যে এ কিং অর এ কুইন অর এ গোলাম, যেটা ম্যাম তিনটা অপশন হইতো। মানে বুঝি নাই। তাহলে এখানে যেমন বলছে যে এটা এ কিং অর কুইন হতে পারে, এটা যদি আরেকটা অপশন অ্যাড করে হয় যে এ কিং অর কুইন অর গোলাম, যেটা ম্যাম দিয়ে দিয়ে যেটা। আমি তো কিং অর কুইন চাইছি, তুমি আরেকটা কি অ্যাড করতেছো? মানে যদি আরেকটা অ্যাড করে পাইতো সেক্ষেত্রে বিষয়টা আরো ইজি হয়ে যেত, সেটা বলছিলাম। সেই বিষয়, সেক্ষেত্রে তো বিষয়টা আর ইজি হবে না, সেক্ষেত্রে ম্যাথ আরেকটা হয়ে যাবে। কি বলতেছো? হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম এটা নিয়ে এ করতে করতে ম্যাম ফার্স্ট থেকে ম্যাম সব ঘুরে যাচ্ছে ম্যাম। আপনি ইজিলি একবার বলে দেন ম্যাম, আর যারা না বুঝবে তার আগে করবে, করার কোনো সমস্যা হলে ম্যাম আপনার সাথে কন্ট্যাক্ট করবেন। ইজিলি বোঝানোর জন্যই তো আমি ফার্স্ট এক্সাম্পলটা দিলাম যে তোমাদের 26 জনের মধ্যে আমি একজনকে সিলেক্ট করছি। জি ম্যাম। ওই একজনকে আমি বললাম যে তুমি বাই বাসে যাইতে, তুমি চিটাগাং যাও, তুমি বাই বাসে যাইতে পারো, বাই ট্রেনে যাইতে পারো, বাই প্লেনে যেতে পারো। এখন আমি যদি তোমাকে বলি তুমি তিনটাই একসাথে যাও, তুমি পারবা? বললাম যে তুমি বাসে যাবা, এন্ড ট্রেনে যাবা, এন্ড প্লেনে যাবা, তার প্রবলেম দেখাও। না ম্যাম, তিন সাথে যাবা, তাহলে তোমাকে তিনটা ভাগ করে তিনটা পোরশন তিন জায়গায় পাঠিয়ে দিতে হবে। অর্ধেক ভাগ ট্রেনে রাখতে হবে, অর্ধেক ভাগ বাসে রাখতে হবে, অর্ধেক ভাগ প্লেনে রাখতে হবে। তাইলে না তুমি তিনটা একসাথে যাইতে পারবা। কিন্তু আমি যদি তোমাকে বলি যে মোর্শেদ হয় বাসে যাও না হয় ট্রেনে যাও, তখন তুমি কি করবা? যে কোনো একটা সিলেক্ট করবা না? জি ম্যাম।
তখন তুমি যে কোনো একটা সিলেক্ট করতেছো, কিন্তু আমি যদি এখন তোমাকে বলি মোর্শেদ তুমি বাসে যাও, আবার বাসে যাবা, সাথে ট্রেনে যাবা, সাথে ট্রেনে যাবা, পসিবল কিনা আমাকে বলো। ম্যাম পসিবল না ম্যাম। এটাও তো তাই, জি ম্যাম। এটা তো তাই করতেছি। 12টা কার্ড থেকে আমি একটা কার্ড সিলেক্ট করতেছি, তোমাদেরকেও কিন্তু আমি তাই করছি। দেখো 26 জন থেকে একজনকে সিলেক্ট করছি। জিনিসটাকে রিলেট করো, খালি ম্যাম, বুঝতে পারছি। কিং আর কুইন এটার পিছে পড়ে যাবে না, জিনিসটাকে বাস্তব লাইফের সাথে রিলেট করো। তোমাদের 26 জন থেকে আমি একজনকে সিলেক্ট করছি, পরে বললাম যে তুমি একই সাথে বাসে যাবা, ট্রেনে যাবা, প্লেনে যাবা, তিনটা দিয়ে তোমাকে চিটাং পৌঁছাইতে হবে একই সময়, পসিবল না ম্যাম। এখন আমি যদি তোমাকে বলি তুমি হয় বাসে যাও, না হয় ট্রেনে যাও, না হয় প্লেনে যাও, এটা কি পসিবল? জি ম্যাম। তাহলে ফার্স্ট এর আমি যেটা বললাম যে তুমি বাসে যাবা এন্ড প্লেনে, বাসে যাবা সাথে প্লেনে যাবা, সাথে ট্রেনে যাবা, মাঝখানে কি বসবে? এন্ড বসবে না? জি ম্যাম। জি ম্যাম। এ বাস এন্ড আ প্লেন অর আ ট্রেন, এ এন্ড বসছো না? জি ম্যাম। তুমি কি উপরে 3 দিচ্ছ? না ম্যাম। কি দিবা? 1। হ্যাঁ, ম্যাম এটা 0 হবে। 0 বসাবা। জি এখন ম্যাম। আমি তোমাকে বলি যে বাস অর ট্রেন অর প্লেন, তখন তুমি কি বসাবো পরে? 3 কোন দিব ম্যাম? 3। হ্যাঁ, এখন 3 হবে। বুঝছো? জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম আমিও পরে যেটা এক্সট্রা বাড়ায় বলছি একটা অপশন, সেটাও ওয়ার হিসাবেই বলছি ম্যাম। আর এক্সট্রা বাড়াবা কেন? তুমি যদি আর এই একটা তো। এক্সট্রা বাড়া অর যোগ কাট দাও, তাহলে তো তোমার উপরে 8 এর জায়গায় আরো বেশি হবে। জি ম্যাম। জি ম্যাম 12 হবে ম্যাম। হ্যাঁ, তো 12 বসাবা কেন? আমি তো তোমার কাছে 12 চাই নাই। নিত্য। আমি তোমাকে বলছি তুমি যে কার্ডটা সিলেক্ট করতেছো সেই কার্ডটা হয় কিং হবে না হয় কুইন হবে, তাহলে তুমি উপরে কত বসাচ্ছ? ম্যাম তাহলে তো 8 হবে ম্যাম, 8। 8 হবে। যখন অর টার্মটা আসবে তখন তুমি দুইটাকে কম্বাইন করে বসাবা, আর যখন এন্ড হবে তখন যেহেতু 4 দুইটা হবে। একসাথে পসিবল না, 4 হবে। তখন ম্যাম 0 হবে ম্যাম। 0। তোমরা নিজেরা বুঝে নিও, আমি এটা বুঝাতে পারবো না। ম্যাম ঠিক আছে ম্যাম। আচ্ছা ম্যাম। আচ্ছা, এখন চলে আসতেছে হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি। রিলেটিভ ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটিটা কি একই ধরনের সূত্র, কিন্তু এখানে একটা জিনিস সেটা হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটিটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফের যে এক্সাম্পলগুলো, প্র্যাকটিক্যাল লাইফ এক্সাম্পল মানে হচ্ছে তোমার যে এক্সপেরিমেন্টগুলো কন্ডাক্ট করলে আমরা এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করার আগে বলতে পারি না যে আমার আউটকামগুলো কি আসবে, সেই ধরনের এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি ইউজ করি। আর ক্লাসিক্যাল প্রবাবিলিটি আমরা ইউজ করি র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। কারণ দেখো এই যে আমি কার্ডের ম্যাথ করি নাই, কিন্তু আমি জানি আমার আউটকামগুলো কি কি আসতে পারে। আমি হচ্ছে তোমার মার্বেল গুলাকে কিন্তু বাস্তবে কিছু করি নাই, ঠিক আছে, জাস্ট ওখানে লেখা আছে যে আমি 4টা লাল 5টা কালো মার্বেল নিয়ে কাজ করতেছি। তো আমি বলতে পারবো যে আমার ওখানে লালও আসতে পারে, কালো আসতে পারে। আবার যখন ডিফেক্টিভ আর নন ডিফেক্টিভের ব্যাপারটা আসে তখন আমরা জানি আউটকাম আমার দুই ধরনের, ডিফেক্টিভ এবং নন ডিফেক্টিভ। কিন্তু ধরো তুমি একটা সার্ভে করতে গেলা, সার্ভে করতে গেলে তোমার যতক্ষণ না পর্যন্ত তুমি এক্সপেরিমেন্টটাকে কন্ডাক্ট করতেছো ততক্ষণ পর্যন্ত তুমি জানো না তোমার আউটকামটা কি আসবে। এই ধরনের ক্ষেত্রে তোমার রিলেটিভ ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি ইউজ করা হয়। মানে এক কথায় ক্লাসিক্যাল প্রবাবিলিটি ইউজ করা হয় র্যান্ডম এক্সপেরিমেন্টের ক্ষেত্রে, আর রিয়েল লাইফ প্রবলেম যেগুলো থাকে সেই ক্ষেত্রে আমার ইউজ করতে হয় রিলেটিভ ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটি। ঠিক আছে, রিলেটিভ ফ্রিকোয়েন্সি প্রবাবিলিটির এক্সাম্পল দেখো, এখানে বলছে যে একটা মানে কম্পোনেন্ট, ঠিক আছে, কমপ্লিট হওয়ার আগে 5টা অপারেশন ক্রস করে আসে, 5টা অপারেশনাল স্টেজ ক্রস করে একটা কম্পোনেন্ট কমপ্লিটেড কম্পোনেন্টে কনভার্ট হয়। তো আমাকে বলছে বেসিক ইউনিটস অফ র ম্যাটেরিয়ালস হচ্ছে 32টা, তাহলে আমার এনএস কত? এখানে এনএস কত মানে হচ্ছে আমার টোটাল নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস কত, আমি কতগুলো ম্যাম জিনিস যোগ কাজ করতে করতে হবে 5 বার ম্যাম 6 বার। আমি যেটা জিজ্ঞেস করছি ওটার অ্যানসারে 2 লাইনে আছে, এজন্য আমি জিজ্ঞেস করছি। ম্যাম 3200। তুমি টোটাল কতগুলো জিনিস নিয়ে কাজ করতেছো? 3200 জিনিস নিয়ে না,
ম্যাম 3200 জিনিস নিয়ে তুমি কাজ করতেছো, তো তোমার টোটাল এলিমেন্টস হচ্ছে 3200, ঠিক আছে? জি ম্যাম। এখন দেখো পরে এই টেবিলটা কি বলতেছে যে ইনফরমেশন রিলেটিভ টু প্রোডাকশন ইজ গিভেন দিল। দেখো উপরেও লেখা আছে বেসিক ইউনিট অফ র ম্যাটেরিয়ালস ইন্ট্রোডিউস 3200, মানে আমরা 3200টা জিনিস নিয়ে কাজ করতেছি। এখন টেবিলে দেখো কি হচ্ছে, আমরা 5টা অপারেশন করতেছি এবং 5টা অপারেশনে আমরা রিজেক্টেড আইটেমগুলোকে 5 বার রিজেক্ট করব, মানে 5টা ধাপে আমরা ডিফেক্টিভ আইটেমগুলোকে রিজেক্ট করতেছি। ফার্স্টে আমি 32টা আইটেম নিয়ে কাজ শুরু করলাম। ফার্স্ট অপারেশন যখন করলাম তখন 136টা আইটেম রিজেক্ট হয়ে গেল ফার্স্ট অপারেশনে, ঠিক আছে? এরপর যখন আমি সেকেন্ড অপারেশন করলাম, সেকেন্ড অপারেশন আসার পর 136টা বাদ দেওয়ার পর বাকি যে আইটেমগুলো আছে ওগুলোকে নিয়ে আমরা সেকেন্ড অপারেশন শুরু করলাম, ঠিক আছে? সেখান থেকে আবার 126টা আইটেম রিজেক্ট হয়ে গেল। তারপর আমি থার্ড অপারেশন শুরু করলাম, ওই বাকি নাম্বারগুলো থেকে 126 আবার বাদ দিলাম, বাদ দেওয়ার পর যে নাম্বারটা আসছে সেটা নিয়ে আমি আবার কাজ করা শুরু করলাম। থার্ড অপারেশন করার পর আবার 56টা আইটেম বাদ পড়ে গেল। তারপর 4 নাম্বার অপারেশন শুরু করলাম, তারপর 48টা আইটেম বাদ পড়লো। তারপরে 5 নাম্বার অপারেশন করলাম, 5 নাম্বার অপারেশন করার পর ফাইনালি 12টা আইটেম বাদ পড়ে গেল, ঠিক আছে? এখানে হচ্ছে 5টা অপারেশনের মাধ্যমে আমরা অনেকগুলো আইটেমকে রিজেক্ট করে ফেললাম। তোমার ফার্স্টে চাইছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আ বেসিক ইউনিট অফ র ম্যাটেরিয়ালস উইল বিকাম আ ফিনিশড কম্পোনেন্ট, মানে আমি যে 32টা আইটেম নিয়ে কাজ করা শুরু করছি তার সেগুলো ফিনিশড আইটেমে পরিণত হইছে, তার প্রবাবিলিটি তোমাকে বের করতে হবে। আমাকে আগে বলো যে কতগুলো আইটেম ফিনিশড কম্পোনেন্ট হইছে, কিভাবে বের করবা? কতগুলো আইটেম? হ্যাঁ বলো। নাম্বার অফ রিজেকশন গুলো যোগ করে 3200 থেকে বিয়োগ দিতে হবে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা স্টেজে যে আমার রিজেক্টেড আইটেমগুলো ছিল তার নাম্বারগুলোকে যোগ করে আমি 3200 থেকে বাদ দিয়ে দিব, তাই না? তাহলে আমার কি হবে, ফিনিশড কম্পোনেন্ট আলটিমেটলি কয়টা হইছে সেইটার নাম্বার আমি পেয়ে যাব। ওটা মোস্ট প্রবাবলি 2822। হ্যাঁ, এই যে দেখো টোটাল নাম্বার অফ ফিনিশড কম্পোনেন্ট হচ্ছে 2822। এখন আমাকে বলো যে ফিনিশড কম্পোনেন্ট হচ্ছে, মানে আমি যে আইটেমটা সিলেক্ট করলাম সেটা ফিনিশড কম্পোনেন্ট হচ্ছে, তার প্রবাবিলিটি কত হবে, কত বাই কত হবে? ম্যাম ওই সংখ্যাটাকে টোটাল সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, মানে 2822 কে তুমি 3200 দিয়ে ভাগ দিবা, তাই না? জি ম্যাম। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সিলেক্টেড আইটেমটা ফিনিশড কম্পোনেন্ট হচ্ছে তার প্রবাবিলিটি। এটুকু বুঝছো নাকি আমাকে বলো। জি ম্যাম। আচ্ছা, এরপরে হচ্ছে what is the probability that a basic unit of raw material getting beyond the second operation? এখানে যে জিনিসটা আমি যদি বাংলা করি, যে জিনিসটা বোঝাচ্ছে যে সেকেন্ড অপারেশন হওয়া পর্যন্ত, সেকেন্ড অপারেশন হওয়ার পর কতগুলো আইটেম কম্পোনেন্টে ফিনিশ কম্পোনেন্টে পরিণত হচ্ছে, মানে আমি সেকেন্ড অপারেশন পর্যন্ত কন্ডাক্ট করব। বিয়ন্ড সেকেন্ড অপারেশন মানে সেকেন্ড অপারেশন পর্যন্ত হবে, তারপরের অপারেশনগুলো বাদ চলে যাবে। তাহলে ফার্স্টে আমাকে বের করতে হবে যে সেকেন্ড অপারেশন হওয়ার পর আমার কতগুলো কম্পোনেন্ট রয়ে গেল, কতগুলো কম্পোনেন্ট রইল সেকেন্ড অপারেশন হয়ে যাওয়ার পর। নাম্বার অফ রিজেকশন ওই প্রথম দুইটা যোগ করে টোটাল থেকে বিয়োগ দিতে হবে। আচ্ছা, তাহলে 136 বাই 126 বিয়োগ করলাম, যোগ করলাম, তারপর 3200 থেকে ভাগ করে দিব, তাই না? তারপর আমি এটার প্রবাবিলিটি বের করব। কিভাবে বের করব? ফলাফল ভাগ 3200। ফলাফল ভাগ 3200। আচ্ছা, এখন আমি যদি এখানে একটু ঘুরায় বলি, what is the probability that a basic unit of raw material getting beyond the fourth operation? তাহলে তুমি কত কত যোগ করবা বলো তো? beyond the fourth operation, বিয়ন্ড দ্য ফোর্থ অপারেশন বলতে কি ফোর্থ অপারেশনের পরে ম্যাম? একই জিনিস তো, এখানে beyond the second operation মানে সেকেন্ড অপারেশন পর্যন্ত ছিল, জি আর ম্যাম। এখানে আমি বললাম beyond the fourth operation, তাহলে কত পর্যন্ত যাবা? ম্যাম প্রথম চারটা যোগ হবে, যোগ হয়ে 48 পর্যন্ত। 48 পর্যন্ত যোগ হবে, তারপর 3200 থেকে বিয়োগ করবা, বিয়োগ হবে, বিয়োগ করে ভাগ 3200। 3200। এখন কারো কোনো সমস্যা আছে? না ম্যাম, বুঝতে পারছি। না ম্যাম। না ম্যাম, বুঝছি। শিওর হয়ে বলো। জি ম্যাম। আর তোমাদের তো মনে হয় এখনো এই এন্ড অর্ডার কনফিউশন যায় নাই।
না ম্যাম ওটা চলে গেছে না ম্যাম বুঝতে পারছি ম্যাম, বলছি ম্যাম। আচ্ছা, আমি যদি না বুঝাইতে পারি, তোমার কোনো না কোনো ফ্রেন্ড অবশ্যই বুঝছে, একজন হলেও বুঝছে, তার কাছ থেকে একটু কনফার্ম হয়ে নিও। তাও যদি না বুঝো তাহলে একটু ইউটিউবে দেখতে পারো, তাও যদি না বুঝো লাস্টে আমাকে ফোন দিও, কারণ আমার সবটুকু আমি দিয়ে ফেলছি, সবটুকু ম্যাম আমরা বুঝতে পারছি ম্যাম। জি ম্যাম বুঝতে পারছি ম্যাম, কোনো ম্যাম, সমস্যা বুঝতে নেই পারছি, পারি ম্যাম। আচ্ছা, এখন এক্সাম্পলটা দেখো, তোমাদের তো মানে ক্লাসও কম, আর একটা আছে না বাকি ক্লাস। আচ্ছা দেখো, এই এক্সাম্পলটা বলছে যে তোমার একটা ফার্মে 4000 জন এমপ্লয়ি আছে, তাদের মান্থলি ইনকাম নিয়ে কাজ করতে। তাহলে আমার এখানে টোটাল হচ্ছে এমপ্লয়ি কত, মানে 4000 এনএস এর ভ্যালু কত, এনএস 4000। আচ্ছা দেখো, এখানে ভাগ করে দিছে, বিলো 500 হচ্ছে 36 500 থেকে 550 হচ্ছে 472, 550 750 থেকে 1000 হচ্ছে 1912। এই এক্সাম্পলটা করানোর কারণ হচ্ছে একই এক্সাম্পল, কিন্তু আমি করাচ্ছি কারণ এখানে দেখো যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা করছে সেটা ইনক্লুসিভ ওয়েতে করছে, ঠিক আছে। আমি তোমাদেরকে যেটা পড়েছি সেটা হচ্ছে এক্সক্লুসিভ ওয়ে। এখানে দেখো 750 লেখা, আবার এখানে লোয়ার লিমিটও 750 করা, তাই না? কিন্তু 750 লেখা থাকলেও তুমি এখানে কাউন্ট করবা 749 পর্যন্ত। যদিও 750 লেখা, কিন্তু তুমি কাউন্ট করবা 749 পর্যন্ত। 750 শুরু হবে এই ঘর থেকে। বুঝতে পারছো জিনিসটা? আবার বলবো? না ম্যাম বুঝছি ম্যাম। তাহলে ম্যাম 1000 হবে এখানে বলছে 999 পর্যন্ত ম্যাম। 750, তাই না? এখানে বলছে 500 থেকে 750 পর্যন্ত। আমি কাউন্ট করব 750 না, আমি এখানে লাস্ট স্টপেজ ধরবো 749 পর্যন্ত। ম্যাম তাহলে এর পরেরটা 1000, ওটা হবে 999 পর্যন্ত। এখানে হবে 999 পর্যন্ত। জি ম্যাম, 1000 বুঝছি শুরু ম্যাম। হবে এখান থেকে। ম্যাম বুঝতে পারছি ম্যাম। এখানে কত ধরবা বলো তো? ম্যাম 1249। 1249 এখানে এসে 50 পর্যন্ত হবে। তাহলে দেখো আমরা একটু মুখে মুখে কয়েকটা করে ফেলি। ফার্স্টে বলছে আন্ডার 750, মানে 750 টাকা কমে পায়, এদের প্রবাবিলিটি তোমাকে বের করতে হবে। মানে ফার্স্টে আমি একজনকে সিলেক্ট করছি, যে 750 টাকার নিচে পাচ্ছে, তার প্রবাবিলিটি তোমাকে বের করতে হবে। কি যোগ করবা, কত দিয়ে ভাগ করবা বলো? তাড়াতাড়ি। ম্যাম 36 আর 472 যোগ হবে, তারপরে হ্যাঁ, ওইটাকে আমি 4000 দিয়ে ভাগ করব, তাই না? জি ম্যাম। আচ্ছা, অ্যাবভ 1200 মানে অ্যাবভ 1250 কত যোগ করবা বলো? 1250 এর উপরে পায়, তার প্রবাবিলিটি বের করতে হবে। ম্যাম 400 মানে শেষের চারটা যোগ হবে। তাহলে 568 প্লাস 140 প্লাস 72 না, ডিভাইডেড বাই 4000, ঠিক আছে। আচ্ছা, বিটুইন 750 এন্ড 1250, তাহলে বলো তো এখানে কত হবে? 750 থেকে 1250 পর্যন্ত। ম্যাম 1912 প্লাস 800 প্লাস 500, তারপর 5 দুইটা যোগ করে ডিভাইডেড বাই 4000। 568 আছে তো ম্যাম, 568। এখন আমাকে বলো 568 হবে কি হবে না? ম্যাম হবে ম্যাম, কেননা 1250 আমরা নেক্সট ঘরকে ধরবো, আর আগের ঘরকে 1249 পর্যন্ত ধরবো। এখানে একটা কথা বলা আছে দেখো, বিটুইন 750 এন্ড 1250। 1250 এর উপরে তুমি যাইতে পারবা না কোনোভাবেই। 568 যদি ধরো, তাহলে 1250 পর্যন্ত কি হইলো না, তার বেশিও কাউন্ট করলা তুমি? ম্যাম বেশিও হয়ে যাবে তাহলে। তাহলে কি করবো এখন? ম্যাম তাহলে 568 বাদ যাবে, 568 কে ধরবো না তাহলে ম্যাম। 568 কে ধরবো না, ঠিক আছে। তুমি কথাটা বুঝো, এখানে বলছে 750 থেকে 1250 পর্যন্ত। তুমি 1250 না ধরে 1249 পর্যন্ত কাউন্ট করো, সমস্যা নাই। কারণ এই যে 1250 থেকে 1500 বলছে, হ্যাঁ বলছে, এমনও তো হইতে পারে যে 1250 পাইছে এমন মানুষ এই গ্রুপে নাই, হইতে পারে না? জি ম্যাম। তাহলে তুমি যদি এখন 568 কাউন্ট করে ফেলো, আলটিমেটলি তুমি 1499 পর্যন্ত কাউন্ট করতেছো, কিন্তু আমার কাছে তো 1250 পর্যন্ত চাইছে। তাহলে এই দুইটাকে যোগ করবা, যোগ করে 4000 দিয়ে ভাগ করবা। দেখো তো কারো সমস্যা আছে নাকি? না ম্যাম সমস্যা নাই। ম্যাম মানে একই জিনিস দুই রকমের রুলস হয়ে গেল ম্যাম। হ্যাঁ, একই জিনিসটা দেখো, এখানে বিটুইন বলছে, মানে 750 থেকে 1250 টাকার মধ্যে থাকবে। তোমার 750ই থাকতে হবে, 1250ও থাকতে হবে এমন বলা নাই, বলছে 750 থেকে 1250 এর মতো থাকবে। এখানে যে ঘরটা, এখানে 550 থেকে শুরু হয়েছে,
এমনও তো হইতে পারে যে 750 নাই, কিন্তু আমাকে তো বলছে 550 টাকার 750 টাকার উপরে থাকতেই হবে, তাই আমি এই ঘরটা নিয়ে নিছি। দেন আমাকে বলছে 1250 টাকার মধ্যে থাকতে হবে, 1250 টাকার মধ্যে এই ঘরটা আছে, কিন্তু এই ঘরটা কিন্তু নাই, কারণ এখানে 499 পর্যন্ত আছে। সো আমি এই ঘরটাকে কাউন্ট করতেছি না, আমি এই দুইটাকে যোগ করব, 4000 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে? আর কারো কোনো সমস্যা আছে? না ম্যাম বুঝতে এখানে? পারছি ম্যাম, না ম্যাম সমস্যা নেই ম্যাম, বুঝতে আচ্ছা, পারছি। আমি আর 2টা মিনিট পড়াই, আর জাস্ট 2 মিনিট। হ্যাঁ, আচ্ছা ম্যাম। জি ম্যাম। তোমাদের নামাজে প্রবলেম হবে না তো, তাই না? 57 বাজে। না ম্যাম। আচ্ছা, সাবজেক্টিভ প্রবাবিলিটি 2 লাইনে বলবো। সাবজেক্টিভ প্রবাবিলিটি হচ্ছে, এই যে ধরো আজকে তোমাদের ওইদিকে কি আমি জানি না, বাট আমার এরিয়াতে আকাশ খুবই মেঘলা। হ্যাঁ, আমি বললাম যে আজকে মানে আমার এরিয়াতে বৃষ্টি পড়ার প্রবাবিলিটি হচ্ছে 80%, বৃষ্টি পড়ার চান্স হচ্ছে 80%। আমি যদি পার্সেন্টেজটাকে উঠাই দিই 0.8 হয়, তাই না? তাহলে এটা প্রবাবিলিটি বের হইলো। আমি একটা চান্স বললাম না, বৃষ্টি হওয়ার চান্স আমি বললাম না। দেখো, আমি কোনো ধরনের ওয়েদার ফরকাস্ট দেখি নাই, আমি কোনো ম্যাথ করি নাই, আমি কোনো ফর্মুলাতে ফেলি নাই, জাস্ট আমার মনে হয়েছে আমি একটা অ্যাসাম্পশন করে একটা প্রবাবিলিটি বলে দিলাম। এই ধরনের প্রবাবিলিটিকে বলা হয় সাবজেক্টিভ প্রবাবিলিটি। এন্ড সবচেয়ে মজার কথা, যখনই আমি সাবজেক্টিভ প্রবাবিলিটি পড়াইতে যাই, আকাশ খুবই রোদ থাকলো, এটা পড়ানোর সময় মেঘলাই হয়ে যায়। তো সব ক্লাসে আমি এই একই এক্সাম্পলই দিতে থাকি ঘুরে ফিরে। খুবই ইন্টারেস্টিং ম্যাম। নেচারও টানে আপনার পক্ষে আর কি ম্যাম। এই পর্যন্ত 4টা ক্লাসে পড়াইছি, 4টা ক্লাসে আকাশ মেঘলা ছিল এবং সবাইকে একই এক্সাম্পল দিয়ে আসে। ম্যাম আজকে কিন্তু প্রচুর রোদ। আমার এখানে একদম মেঘলা, মনে হয় 5-6 মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। লাস্ট অঙ্কটার মতো হয়েছে ম্যাম, যে একই আকাশ দুই জায়গায় দুই রোদ। আবার দেখো, যদি ক্রিকেটের কথা বলি, যেহেতু তোমরা মেজরিটি ছেলে, মেয়ে তো খুবই কম, মেয়েরাও ক্রিকেট দেখে অনেকে। ক্রিকেটের কথা ধরো, বাংলাদেশ আর পাকিস্তানের ম্যাচ হচ্ছে, ঠিক আছে? জি ম্যাম। তোমাদের মধ্যে একজন বললা আজকে বাংলাদেশ জেতার পসিবিলিটি হচ্ছে 85%, যেটাকে আমি যদি পার্সেন্টেজ উঠাই দিই হয়ে যায় 0.85। তাহলে এটা একটা প্রবাবিলিটি বললা না, বাংলাদেশ জেতার প্রবাবিলিটি বললা না? তাহলে দেখো, তোমার কথার উপর বেস করে যে প্রবাবিলিটিটা হচ্ছে, সেই ধরনের প্রবাবিলিটিকে আমি বলবো সাবজেক্টিভ প্রবাবিলিটি। ক্লিয়ার? মানে মানুষের অ্যাজাম্পশনের উপর বা মানুষের বিলিফের উপর বেস করে যে একটা ইভেন্ট ঘটার চান্স আমরা বলি, সেটাকে বলি সাবজেক্টিভ প্রবাবিলিটি। এখানে কোনো ধরনের ম্যাথ হয় না, কোনো ধরনের ক্যালকুলেশন হয় না, কিছু হয় না, জাস্ট মুখের কথার উপরে। ঠিক আছে? জি ম্যাম। কারো কোনো প্রবলেম আছে এটাতে? না ম্যাম। না ম্যাম। যেমন তোমাদের আজকে মনে হইতে পারে ম্যাডামের আজকে মেজাজ খারাপ, তার প্রবাবিলিটি হচ্ছে 99%। না ম্যাম। ম্যাম ওটা 5%। আচ্ছা, এরপরে দেখো প্রবাবিলিটি পোস্টুলেটস। হ্যাঁ, এটা হচ্ছে পোস্টুলেটস কিছুই না, জাস্ট প্রবাবিলিটি কিছু কন্ডিশন, যেগুলো আমরা অলরেডি জানি, এজন্য আমি এটা এখন পড়াই দিচ্ছি। কোন একটা ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি কত থেকে কত হয় বলো তো? একদম ডেফিনেশনে পড়ে আসছি যে প্রবাবিলিটি কত থেকে কত হয়, 0 থেকে 1 পর্যন্ত হইতে পারে, তাই না? তাহলে কোন একটা ইভেন্টের প্রবাবিলিটি 0 হইতে পারে, 1 হইতে পারে, অথবা 0 থেকে 1 এর মধ্যে থাকতে পারে। এটা হচ্ছে প্রবাবিলিটির একটা পোস্টুলেটস। সেকেন্ড পোস্টুলেটস দেখো কি বলছি, যে স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি সবসময় 1 হবে। ঠিক আছে? জি ম্যাম। স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি সবসময় 1 হবে। ওখানে তোমাদের আমি একটা জিনিস স্কিপ করে গেছি, যেটা আমার এখন মনে পড়ছে। শিওর ইভেন্টে স্যাম্পল স্পেস নিজেও কিন্তু একটা শিওর ইভেন্ট, তাই না? আলটিমেটলি আমরা যদি চিন্তা করি স্যাম্পল স্পেসে স্যাম্পল পয়েন্ট দিয়ে কিন্তু আমরা শিওর ইভেন্টকে কনসিডার করতেছি। সো স্যাম্পল স্পেস নিজেও একটা শিওর ইভেন্ট। তোমার যদি এমসিকিউ আসে স্যাম্পল স্পেস কোন ধরনের ইভেন্ট, সিম্পল, কম্পাউন্ড, ইম্পসিবল, শিওর, কোনটা লিখবা? শিওর ইভেন্টস ম্যাম, শিওর ইভেন্টস। শিওর শিওর ইভেন্ট, কারণ স্যাম্পল স্পেসের প্রবাবিলিটি সব সময় 1 হবে। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে। হ্যাঁ, জি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। অলরেডি টাইম শেষ, আমারও মাথা ঘুরতেছে। নেক্সট ক্লাসে আই গেস আমি চ্যাপ্টার এটা শেষ করে দিয়ে পরে 2টা চ্যাপ্টার পড়াতে পারবো। আচ্ছা, তোমাদের কাছে আমি একটু টাইম চাই, সেটা হচ্ছে মানে 26 তারিখের ক্লাসটা আমি করতে পারবো কি পারবো না আমি জানি না, ওইটা পরীক্ষার মধ্যেও পড়ে যাবে কিনা আমি বলতে পারতেছি না। রবিবার দিন গেলে আমি একটু হিন্টস পাবো যে কিভাবে কি হবে। যদি তোমাদের 20 মার্কস একটা অ্যাসাইনমেন্ট এন্ড প্রেজেন্টেশন অর ভাইবা যেটাই হোক, সেটা আমি তোমাদেরকে ক্লাস টাইমে না নিয়ে অন্য টাইমে নিলেও মনে হয় প্রবলেম হবে না। অ্যাসাইনমেন্টটা ক্লাসে সাবমিট করতে হবে এমন কোনো ইয়া নাই,
কথা নাই, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা তোমরা যে কোনো টাইমে সাবমিট করতে পারবা। যদি অ্যাসাইনমেন্টের, হ্যাঁ বলো। ম্যাম আমাদের একটা স্পেস দেন, আপনি যে টাইমটা, সেই টাইমটা দেখে আমাদের ওই নেক্সট ক্লাসে ম্যাম কোন টাইমটা দেয়, আমাদের আরো 2টা ক্লাস আছে, ওই ক্লাসের টাইমটা ছাড়া ম্যাম আপনাকে আমরা টাইমটা জানাই দিই, দেন আপনি আপনার মতো করে একটা ইজি একটা টাইম দিয়ে দিন আমাদেরকে। না না, সেটা বলিনি, আমি বলতেছি যদি শুধু মানে যদি আমাদের উপর ছেড়ে দেয় যে অ্যাসাইনমেন্ট এন্ড আপনি ভাইবা আর প্রেজেন্টেশন যে কোনো একটা নিতে পারেন, ঠিক আছে, এরকম যদি ছেড়ে দেয়, অ্যাসাইনমেন্ট তো আমি তোমাদেরকে একটা ডেট দিব, ওই ডেটে তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিবা, ঠিক আছে? আর আমি মেল আইডি দিব, পার্সোনাল মেলে কিন্তু দিবা না, মেল আইডি দিয়ে দিব, সেই মেল আইডিতে দিবা, ঠিক আছে, অ্যাসাইনমেন্টটা। আর যদি সাথে বলে যে প্রেজেন্টেশন আর ভাইবা নিতে হবে, আমি চাচ্ছি তোমরা প্রেজেন্টেশন দাও, তোমাদেরকে গ্রুপ করে দিব, গ্রুপের মধ্যে তোমরা প্রেজেন্টেশন দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা ম্যাম, জি ম্যাম। তো গ্রুপ করে দিব, এক একটা মানে গ্রুপের সব মেম্বার একই নাম্বার পাবে, প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে কোন গ্রুপ কত নাম্বার পাচ্ছে, জি ম্যাম। ঠিক আছে? তো সেটা আমি এক একটা গ্রুপে 5 মিনিট করে দিব। তোমরা 26 জন, তো কয়টা গ্রুপ হবে? যদি আমি ধরো 5 জন করে নিই, 5টা গ্রুপ হবে, তাহলে 5 জনকে যদি আমি 5টা গ্রুপকে যদি আমি 5 মিনিট করে টাইম দিই, আধা ঘন্টার মধ্যে আমার প্রেজেন্টেশন শেষ, বাকি আরো 1 ঘন্টা থাকতেছে, তাই না? ওই 1 ঘন্টায় আমি ওই 2টা চ্যাপ্টার পড়ায় ফেলতে পারবো। আর যদি মানে এই ধরনের কোনো ঝামেলা নাই থাকে, যদি বলে যে আপনারা শুধু অ্যাসাইনমেন্ট নেন অথবা শুধু প্রেজেন্টেশন নেন অথবা শুধু ভাইবা নেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা আরেকটা ক্লাস পাচ্ছি, সেটা হচ্ছে 25 তারিখ। ওই দিন আমি হচ্ছে বাকি যে 2টা ছোট ছোট চ্যাপ্টার আছে 5 পেজের, ওইটা পড়াই দিব। আর যদি ওই 25 তারিখ সাথে না পাই, তাহলে আমি তোমাদের কাছ থেকে একটা ডে নিব, সেটা সোমবার যে কোনো একটা টাইম আমাকে দিবা। এটা এক্সাম তো 30 হবে মার্কস না, সেটা তো রিটেন পরীক্ষা, ওটা 30 এর পর থেকে শুরু হবে। 20 এর যে কাহিনীটা, ওই কাহিনীর কথা বলতেছি। ও আচ্ছা, তাহলে হচ্ছে জিনিসটা মাথায় রেখো, যদি 25 তারিখের ক্লাস আমি পাই, তাহলে আমি তোমাদের কাছ থেকে কোনো এক্সট্রা শিডিউল নিচ্ছি না। আর যদি 25 তারিখের শিডিউলটা না পাই, যদি কোনো কারণে পরের ক্লাসটাতে আমি শেষ করতে না পারি, সেক্ষেত্রে আমি তোমাদের কাছ থেকে একটা এক্সট্রা টাইম নিব, সেটা সোমবার হবে। তোমরা একটা সোমবার আমাকে টাইম ডিফাইন করে দিবা, যে কোনো টাইম, মানে সকালের হচ্ছে 9:40 থেকে 11:10 বাজে, বাকি যে কোনো টাইমে আমি ক্লাস নিতে পারবো। সন্ধ্যা হইলে আরো বেশি ভালো, তাহলে আমরাও ফ্রি থাকি, তোমরাও ফ্রি থাকো। জি ম্যাম, ঠিক আছে? তাহলে ওইটা আমরা হচ্ছে রোববার এসে আমি তোমাদের সাথে একটা কথা বলবো, মানে ওভার ফোন মোর্শেদের সাথে কথা বলবো, মোর্শেদ তোমাদের বাকিদের সাথে কথা বলে নেবে, ঠিক আছে? আচ্ছা ম্যাম। আর যে প্রবলেম গুলো আমি তোমাদেরকে করাইলাম না, করতে দিলাম, যদি আমার খুব খারাপ লাগতেছে আমি করাই নাই, তোমাদেরকে করতে দিচ্ছি, একটু তোমরা কইরো, করে আমাকে জানাও কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে? আচ্ছা ম্যাম, ঠিক আছে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট শুক্রবার কথা হবে, ঠিক আছে? আর বৃষ্টি হচ্ছে ম্যাম? বৃষ্টি এখনো শুরু হয় নাই, হবে, কিন্তু হবে এটা শিওর, হয়তো 5-6 মিনিটে মিলে না, কিন্তু প্রবাবিলিটিটা মিলে যাবে। ম্যাডাম বারবার যেহেতু হাত ছোঁয়া দিচ্ছে, ম্যাম বৃষ্টিটাকে উপভোগ করেন ম্যাম। আচ্ছা শোনো, যেটা বললাম, তাহলে সামনের শুক্রবার দিন কথা হবে, ওই দিন হচ্ছে এই টপিক গুলো পাবো, জয়েন্ট প্রবাবিলিটি এন্ড কন্ডিশনাল, ঠিক আছে? এগুলো পড়াই দিব, এটা খুবই ইজি, ঠান্ডা মাথায় পড়বা, হয়ে যাবে, ঠিক আছে? আর হচ্ছে তোমার নেক্সট ক্লাসে দেখি কতটুকু আগাইতে পারি, মানে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখো, ওই দিন আর একটা বুলডোজার যাবে। জি ম্যাম। আজকে হালকা পাতলা গেছে, ওই দিন আরো বেশি যাবে। না ম্যাম, আপনার উপর ম্যাম আমাদের ইয়ে আছে ম্যাম, আমরা জানি টপিকটা বেস্ট ছিল ম্যাম। কোনটা? ওই যে কিং অর কুইন, না কিং এন্ড কুইন? না না, যারা কার্ড খেলে তাদের জন্য বেস্ট ছিল ম্যাম। বেশি ভালো ছিল ম্যাম। তোমার চ্যাপ্টারটা পড়াইতে আমার বেশি সময় লাগতো না, প্রবলেম হয়ে গেছে তোমরা ইন্টার পড়ে আসো নাই। তোমরা যে এইচএসসি টা পড়তা, এটার অর্ধেক তোমাদের পড়া থাকতো ম্যাম, এটাই সমস্যা ছিল ম্যাম, বুঝছো? নাহলে আরো তাড়াতাড়ি শেষ করে দিতে পারতাম ম্যাম। ম্যাম এই শীটটা ম্যাম মেইল করতে হবে, একটু কষ্ট করে। করছি তো, পাও না? না ম্যাম, আজকে এখন যেটা পড়াইছেন এই শীটটা দেননি ম্যাম। হ্যাঁ দিছি তো, আমার যত মনে পড়তেছে। আচ্ছা ঠিক আছে, আমি আর পাঠাই দেবো, সমস্যা নেই। এইটা আর বাকি দুইটা পাঠাই দেবো। জি ম্যাম। বাকি যে 2টা চ্যাপ্টার আছে, ওটা 2টা তো পানির মতো সোজা, খুশিতে লাফাইতে থাকবা। ম্যাডাম এইগুলা কেন আগে পড়ান নাই? ম্যাম পানিটা সোজা না, ওইখানে একটাই ফর্মুলা, ওই ফর্মুলা বসায় বাকি ম্যাথ করবা, জাস্ট একটা ফর্মুলা মুখস্থ করবা, কাহিনী শেষ। ওই আরেকটা চ্যাপ্টারে ওই একটাই ফর্মুলা মুখস্থ করবা, কাহিনী শেষ, আর কিছুই না। জি ম্যাম, এক্সামে এগুলোই দিয়েন ম্যাম, তাইলে দেখা যাক তোমাদের এক্সাম
আপনাদের প্যাটার্নে কি দাঁড়ায়? আচ্ছা ম্যাম, ঠিক আছে, থাকো তাহলে, হ্যাঁ? ম্যাম ভালো থাকবেন ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। তোমরা ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ম্যাম।